ওকে, আজকে আমাদের 7 নাম্বার ক্লাস, তাই না? আমরা ক্লাস শুরু করতেছি। হ্যাঁ, আসেন। ওকে ভাই, দয়া করে আপনারা একটু এইদিকে মনোযোগ দেন। আচ্ছা, আমরা কি কি শিখেছি বলেন তো? আমরা পাথফাইন্ডার দেখছিলাম লাস্ট ক্লাসে। তারপর কি দেখছিলাম? শেপ বিল্ডার টুল দেখছিলাম। সো পাথফাইন্ডার আর শেপ বিল্ডার টুল যদি আপনি দেখেন, তো আপনি পৃথিবীর অর্ধেক লোগো ডিজাইন করে ফেলতে পারবেন। ঠিক আছে? সো এটা এত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জিনিসটাতে যত বেশি প্র্যাকটিস করবেন, আপনারা তত বেশি শিখতে পারবেন। আর যদি না পারেন, না করেন, তাহলে আমার আর কিছু করার থাকবে না আসলে। ঠিক আছে? আমরা একটু কথা বলি আজকে। ফার্স্ট আজকে যেটা নিয়ে আমি কথা বলতেছি সেটা হচ্ছে টাইপ টুল। সো টাইপ টুল আমি আপনাদের দেখাইছিলাম, আপনাদের মনে আছে কিনা আই ডোন্ট নো। টাইপ টুল। সো আমি বেশ অনেকগুলো টুল আর প্যানেল সম্পর্কে আজকে বলবো। দয়া করে একটু মনোযোগ দিয়েন, খাতা কলম রেডি রাখেন, যা যা নোট করার করেন। অন্তত টপিকটা যেন আপনি এখানে বসে প্র্যাকটিস করতে পারেন সবগুলাই। টাইপ টুলের বেসিক কনসেপ্টটা আমি আপনাদের বলেছিলাম, তাই না? যে টাইপ টুল নিয়ে আমরা কি করি, জাস্ট একটা ড্রাগ এখানে একটা ক্লিক করে দিলে আমাদের একটা টেক্সট বক্স চলে আসে। এটা কিন্তু একটা টেক্সট বক্স। এই টেক্সট কি রে ভাই, দেখেন। সো নর্মালি আমরা কি করি বলেন তো? যখন আমরা এখান থেকে টাইপ টুল নেই, টাইপ টুল নিয়ে কি করতে পারি, জাস্ট এখানে যদি আমি একটা ক্লিক করে দেই, তাহলে আমার কাছে একটা টেক্সট বক্স চলে আসে, লরেম ইপসাম টেক্সট ওয়ালা টেক্সট বক্স। আমি নর্মালি এভাবে টাইপ করা শুরু করতে পারি। আবার আমি যদি চাই মাউস ফ্রি করে এই টেক্সট বক্সের ভিতরে যাব, আমার টেক্সট বক্সের কি যাইতে হবে, ভিতরে যাইতে হবে। মানে কোন মোডে যাইতে হয়, আইসোলেশন মোডে যাইতে হবে। সেখানে আমি ডাবল ক্লিক যখন করব, তখন আমার কি দেখেন, ভিতরে চলে গেছে। দেন আমি কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করে হোয়াট এভার আই ওয়ান্ট আমি টাইপ করতে পারতেছি, টাইপ করতে পারতেছি। খুব সিম্পল। ওকে। সো আমাদের কাছে আরেকটা টেক্সট বক্স আছে, সেটা কি, আমি এই যে টাইপ টুল যখন নিছিলাম তখন এসে জাস্ট লেফট বাটনটা প্রেস করে দিছিলাম, কিন্তু এখন আমি যেটা করব, লেফট বাটনটা প্রেস করে ছেড়ে দিব না। তো আমি কি করব, আসেন আসেন ভাই। তো আমি এইভাবে ড্রাগ করতেছি, আমি যখন এভাবে ড্রাগ করব, তাহলে দেখবেন যে অটোমেটিক অনেকগুলা টেক্সট এখানে চলে আসছে। যখন আমাদের বেসিক্যালি অনেকগুলা টেক্সট দরকার হয়, অনেকগুলা টেক্সট একসাথে দরকার হয়, তখন আমরা এভাবে টান দিয়ে নিয়ে আসি। তারপর আমি একটা কাজ করতে পারি, এখান থেকে ধরেন আমরা টিবিএস এ যাচ্ছি, অথবা আমরা লরেম ইপসাম লিখে সার্চ করতেছি। ওকে। সো আমি লরেম ইপসামে গিয়ে কিছু টেক্সট কপি করে নিয়ে আসতেছি। এখান থেকে আমি জাস্ট র্যান্ডমলি কিছু টেক্সটকে কপি করতেছি। করার পর আমি যদি এখানে জাস্ট কি করি, কন্ট্রোল এ দিয়ে ওই সেম টেক্সট বক্সের ভিতরে গিয়ে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ভি দেই, তো যা আমি টেক্সটকে কপি করছিলাম সবগুলো টেক্সট আমার এখানে কি হয়ে গেছে, চলে আসছে। সো এটাকে আমি মডিফাই করতে পারবো কিভাবে? এটাকে মডিফাই করার জন্য নর্মালি আপনি এখান থেকে ধরে টান দিয়ে মডিফাই করতে পারেন। মূলত বেসিক পত্রিকার একটা সেট করা যায় এটা দিয়ে। ঠিক আছে? একটা পত্রিকার সেট পর্যন্ত করে ফেলা যায়। একটা জিনিস দেখেন, এই টেক্সটগুলোর অ্যালাইনমেন্ট কোন দিকে আছে বলেন তো? লেফটে। কোথায় আছে? লেফটে আছে, তাই না? তো আমরা চাইলে কিন্তু অ্যালাইনমেন্টটাও ঠিক করে ফেলতে পারি। নর্মালি এখান থেকে অপশন আছে এখানে, অথবা আমার যে ক্যারেক্টার প্যানেল আছে, ক্যারেক্টার প্যানেলে গিয়ে সাইডে দেখবেন প্যারাগ্রাফ প্যানেল আছে। প্যারাগ্রাফে গিয়ে এই যে দেখেন আমাদের অ্যালাইনমেন্টের অপশনগুলা, লেফট আছে, সেন্টার আছে, রাইট আছে, অথবা জাস্টিফাই আছে। ঠিক আছে? সো জাস্টিফাই সেন্টার আছে, জাস্টিফাই রাইট আছে, ফুল জাস্টিফাই অ্যালাইন আছে। সো আপনি যেটা ইচ্ছা এখান থেকে আপনি ইউজ করতে পারেন। আমি কি বুঝাইতে পারছি? ওকে, বুঝলে তো খুবই ভালো। নেক্সট আমাদের পয়েন্ট আসতেছে আমাদের কাছে, দেখেন টাইপ অন এ পাথ টুল। সো টাইপ অন এ পাথ টুল কি করবে, একটা পাথকে আহ, একটা পাথকে সে কি বলে, একটা পাতের উপর টেক্সট লিখবে আর কি, সে পাথটাকে সবসময় ফলো করবে। একটা পাথকে ফলো করে একটা টেক্সট দিবে আপনাকে। ধরেন আমি এখান থেকে পেন টুল নিলাম, নিয়ে জাস্ট এরকম একটা কার্ভ পাথ বানাইলাম। হ্যাঁ, আমি এটার ফিল কালারটাকে স্ট্রোক কালার রাখতেছি। রাখার পর দেখেন এটা আমাদের একটা পাথ ক্রিয়েট হয়ে গেছে। সো আমি এখন কি করব, জাস্ট টাইপ অন এ পাথ টুলে যদি যাই, যাওয়ার পর এখান থেকে জাস্ট ক্লিক করে দেই, তাহলে আপনি দেখবেন আমার টেক্সটটা কি করছে, ওই পাথটাকেই ফলো করছে। আমি যেভাবে পাথটাকে বানিয়েছি সেই পাথটা অনুযায়ী সেই টেক্সটটা চলে আসছে আর কি। সো এইটা আমার যে কোনো পাথ হইতে পারে, যে কোনো টাইপের শেপ হতে পারে। আমি যদি একটা ইলিপস নেই এখান থেকে, নেয়ার পর সেম আজ টাইপ অন পাথ টুল থেকে যদি এখানে পাথের উপর ক্লিক করে দেই, মাথায় রাখবেন ভিতরে না, কোথায়,
পাতের উপরে ক্লিক করে দিবেন। পাতের উপরে ক্লিক করে দিলেই দেখেন আমার টেক্সটটা গোলাকার হয়ে আমার সামনে চলে আসছে। সো আপনার যেভাবে ইচ্ছা আপনার একটা পাত বানায়ে ওই পাতের উপর টেক্সট দিতে খুব সহজেই পারবেন। আমি কি বোঝাতে পারছি? খুবই সিম্পল জিনিস, ইজি জিনিস। এখানে দুইটা বিষয় আছে আপনার যেটা মাথায় রাখতে হবে, যেটা নিয়ে আপনি প্যারা খাইতে পারেন। আমি যদি এটাকে একটু জুম করি, জুম করার পর দেখেন আমি টেক্সটটা ক্লিক করছিলাম এই জায়গায়, এখানে দুইটা লাইন দেখা যাচ্ছে। এই দুইটা লাইন দ্বারা আসলে কি বোঝায়? এন্ড পয়েন্ট বোঝায় আর স্টার্ট পয়েন্ট বোঝায়, যে আমার টেক্সটটা এক্স্যাক্টলি এই জায়গা থেকে স্টার্ট হবে, এই জায়গায় পৌঁছে শেষ হয়ে যাবে। কোনোভাবে যদি এই লাইনটাকে ধরে এই লাইনটাকে যখন সিলেক্ট করতে যাবেন, লাইনের কাছাকাছি মাউস পয়েন্টার নিয়ে গেলে এরকম একটা অ্যারো চিহ্ন আসবে। সো এই অ্যারো চিহ্ন যখন আসবে তখন আপনি ধরে যদি এটাকে টান দেন তাহলে দেখেন ওই জায়গাটা আমার ফাঁকা হয়ে গেছে। তার মানে কি, আমি ওর রেঞ্জটা বলে দিছি, এখান থেকে শুরু করে তুমি এখানে পর্যন্ত আসবা। অথবা আমি এটাকে যদি একদম এইভাবে 50% নিয়ে আসি, এটাকেও ধরে আমি মডিফাই করে এখান থেকেও 50% নিয়ে আসতে পারবো। তাহলে আমার টেক্সটের লেন্থটা সর্বোচ্চ কতটুকু হয়েছে, যতদূর আমি তাকে সিলেক্ট করে দিছি। আমি কি বোঝাতে পারছি? ঠিক আছে। এটা প্র্যাকটিস করার সময় একটু মাথায় রাখবেন, যখন আপনার মাউস পয়েন্টার এখানে নিয়ে গিয়ে তীর চিহ্ন আসবে তখন আপনি এটাকে ঘোরানোর চেষ্টা করবেন, মুভ করার চেষ্টা করবেন। অথবা আপনি যদি একটু অন্য জায়গায় ক্লিক করে, যদি এই অংশটাতে ক্লিক করে, তাহলে দেখবেন যে এরপরে আরেকটা বক্স চলে আসছে। সো এটা আপনাকে একটু প্যারা দিতে পারে। ঠিক আছে। এই টুল দিয়ে আমরা বিভিন্ন পাত, আপনার যে ধরনের পেন্সিল টুল, পেন টুল, হোয়াট এভার ইউ ওয়ান্ট, যে কোনো একটা পাত ক্রিয়েট করে আপনি পাতের উপরে লিখতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই। নেক্সট আমাদের কাছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে, আচ্ছা এরিয়া টাইপ টুলের কিছু জিনিস আমি মিস করছি, ওই জিনিসটাকে আরেকবার দেখা দিচ্ছি। এরিয়া টাইপ টুল আপনাকে একটা যে কাজটা করবে সেটা হচ্ছে, পাত টুল কি করছিল, শুধুমাত্র পাতের উপরে লিখতেছিল, আর এরিয়া টাইপ টুল যে কোনো এরিয়ার ভিতরে লিখবে, এরিয়ার ভিতরে লিখবে। ধরেন আমার কাছে একটা এরকম ইলিপস আছে, আমি চাচ্ছি আমার টেক্সট গুলা যতগুলা হবে সবগুলা এরকম একটা এই ইলিপসের ভিতরে যাবে, ইলিপসের আর বাইরে যাবে না। এরকম টেক্সট আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন যে টেক্সট দিয়ে একটা পিরামিড বানানো হয়েছে বা এই টাইপের কিছু আর কি। সো এখান থেকে জাস্ট আমি যদি টাইপ অন এরিয়া টুলে গিয়ে জাস্ট এখানে পাতের উপরে ক্লিক করে দেই, তাহলে আপনি দেখবেন আমার টেক্সটটা শুধুমাত্র কিসের উপরে হয়েছে, দেখেন ইলিপসের আর বাইরে যায়নি। ঠিক আছে, এটা যে কোনো টাইপের শেপের ভিতরে হইতে পারে। সো আমি একটা ইমেজ নিয়ে আসতেছি, ধরেন আমি এই ইমেজটাকে নিয়ে আসতেছি, এটাকে আমি কপি করতেছি, এখানে ইলাস্ট্রেটরে নিয়ে আসতেছি। সো একটা ইমেজকে যখন আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসছি, এটা কিন্তু একটা ইলাস্ট্রেটর এটাকে কি হিসেবে ডিফাইন করতেছে, একটা ইমেজ হিসেবে ডিফাইন করতেছে। আমার আইডিয়া হচ্ছে যে আমি আমার এই যে ফেসটা, এই ফেসের ভিতরটাকে আমি এমন ভাবে রাখবো যাতে মনে হবে যে এটা টেক্সট দিয়ে পুরোটাই লেখা আর কি। ঠিক আছে, মানে টেক্সট দিয়ে বানানো। সো এটা করার জন্য আমাকে এটাকে আগে ভেক্টর বানাইতে হবে। সো ভেক্টর বানানোর জন্য আমি এটাকে ট্রেসিং করব। সো ট্রেসিং কি জিনিস আপাতত আপনাদের না বুঝলেও চলবে, জাস্ট আমার এটার একটা ভেক্টর ফরম্যাট দরকার। সো এই জন্য আমি উইন্ডোতে গিয়ে ইমেজ ট্রেসটাকে নিয়ে আসতেছি, দেন এটাকে সিলেক্ট করে দিয়ে অটো কালার দিয়ে দিচ্ছি। এই কাজ করতে গেলে পিসি হালকা একটু হেভি হবে, মানে একটু টাইম নিবে আর কি, ছেড়ে দিবেন। যদি কনফিগারেশন কম পিসি হয় তাহলে হ্যাংও মারতে পারে। এক্সপ্যান্ড করে দিয়ে আমি যদি এটাকে আনগ্রুপ করে দেই, আমার আসলে নিচের এই অংশটা দরকার নাই। নিচের এই অংশটাকে আমি কিভাবে কেটে ফেলে দিতে পারি বলেন তো? এই নিচের আর কেউ, আমরা গত ক্লাসগুলোতে এগুলো দেখছিলাম। তো আমি এখান থেকে একটা লাইন টুল নিচ্ছি, হ্যাঁ লাইন টুল নিয়ে পুরো লাইনকে আলাদা করে দিচ্ছি, তাহলে এক্স্যাক্টলি এখানে একটা পাথ ক্রিয়েট হয়ে গেছে। এখন দুইটাকে সিলেক্ট করে আমি যদি শেপ বিল্ডারে যাই, গিয়ে জাস্ট অল্টার ধরে এটাকে মাইনাস করে দিয়ে গায়েব হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি এখান থেকে গিয়ে রাইট বাটন ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ করার পর দেখেন আমি এটাকে ধরে টান দিয়ে সাইডে নিয়ে গেলাম, বাকি যা কিছু আছে ধরে ডিলিট করে দিলাম, এটা আমার দরকার নাই। ঠিক আছে, সো আমাদের আইডিয়াটা কি ছিল বলেন তো? আমাদের আইডিয়া ছিল আমরা কি করব, এই ফেসের ভিতরে টেক্সট দিব, জাস্ট টেক্সট দিয়ে যেন শেপটাকে ভালোভাবে ফিল করা যায়। সেই জন্য আমি এরিয়া টাইপ টুলে গিয়ে জাস্ট পাতের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। সো এখানে আমার টেক্সট এরিয়াগুলো অনেক বড়। সো লেটস আমরা অনেকগুলো টেক্সটে কপি করে নিয়ে আসি। এখান থেকে আমি কপি করতেছি এবং পুরো টেক্সট কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পর আমি ক্যারেক্টার প্যানেলে গিয়ে জাস্ট এখান থেকে ফন্ট সাইজটাকে আরেকটু ছোট করে দিচ্ছি। ঠিক আছে, দেওয়ার পর আমাদের মাঝে যে ইন্টারগুলো আছে এবং অ্যালাইনমেন্ট থেকে আমরা এটাকে আপাতত
জাস্টিফাই করে রাখি, জাস্টিফাই লেফট করে দেই, এবং আমাদের যে ইন্টারগুলো আছে সেই ইন্টারগুলোকে আমি রিমুভ করে দিতে চাচ্ছি, যাতে আমরা ক্লিয়ারলি ফেসটা বুঝতে পারি যে না এটা একটা ফেস, এরকম কিছু যাতে বোঝা যায়। ওকে, এখন কন্ট্রোল এ দিয়ে আবার সিলেক্ট করে আবার সেম জিনিসটাকে আমি পেস্ট করতে চাচ্ছি। সরি, আমার এখানে কয়েকটা ইন্টার মনে হয় থেকে গেছিল, আরো কিছু ইন্টার আছে, থাকুক, সমস্যা নাই। আমি কি বোঝাইতে পারছি? সো জিনিসটা খুবই ইজি, খুবই ইজি আর কি। আমরা যখন এরিয়া টাইপ টুল ইউজ করব তখন এই জিনিসটা বানানো খুবই ইজি। কারো কাছে কোনো কনফিউশন, কোনো কোশ্চিন নাই? ওকে, আমাদের কাছে আরেকটা আছে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুল কি করবে, আমি যদি নর্মালি এখানে ক্লিক করি তাহলে আসলে ওই একটা টেক্সটকে ও ভার্টিক্যালি টাইপ করতে আমাদের হেল্প করবে। দেখেন আগের টেক্সটটা আমাদের হরিজন্টাল আসছিল, সেম টেক্সটটা এখন কি হয়েছে, জাস্ট ভার্টিক্যালি আসছে। এতটুকুই সেন্স, আপনি হামরি এখানে কিছু নাই, আপনি জাস্ট আপনার মতো করে টাইপ করে করতে পারেন। আবার সেম ভাবে আপনি যদি, আমি যদি হরিজন্টালি নেই, টাইপ টুল নিয়ে হরিজন্টাল নেই কোনো কিছু, নেয়ার পর এটাকে জাস্ট আমি এভাবে শিপ ধরে ঘুরিয়েও কিন্তু ভার্টিক্যাল করতে পারবো, একই কাজ। ঠিক আছে, বাকি যে টুলগুলো আছে এগুলাই সেম অ্যাজ ভার্টিক্যালি কাজ করবে বাকিগুলো। আপনারা একটু এগুলা এক্সপ্লোর করে দেখে নেবেন, ঠিক আছে? এগুলো একটু দেখে নেবেন, কারো কোথাও যদি কোনো কোশ্চেন অ্যারাইজ হয় তাহলে সেই কোশ্চেন আমরা পরে ওটাকে সলভ করার চেষ্টা করব। ওকে, সো টাইপ টুলের সাথে গুরুত্বপূর্ণ একটা প্যানেল হচ্ছে আমাদের ক্যারেক্টার প্যানেল। একটা প্যানেল হচ্ছে ক্যারেক্টার প্যানেল। সো আমি যদি এখানে যাই, এসে আমার এখানে ক্যারেক্টার প্যানেল আনা আছে, আপনাদের না থাকলে কই পাবেন, উইন্ডো টাইপ, টাইপের ভিতরে এই যে ক্যারেক্টার প্যানেল আছে। সো ক্যারেক্টার প্যানেলের প্রথমে কি আছে দেখেন, এটা হচ্ছে আমার টাইপ ফেস বা ফন্ট আমরা সিলেক্ট করে দিতে পারি। যেমন এই নর্মালি আমাদের বাই ডিফল্ট মিরিয়াড প্রো এই টাইপ ফেসটা সিলেক্ট থাকে সব সময়। সো আপনি চাইলে এখান থেকে কি করবেন, এটা থেকে একটা নতুন করে ধরেন যে আমরা হেলভেটিকা ইউজ করতে যাচ্ছি, হেলভেটিকা এখানে নাই, পপিন্স আছে, যে আমরা এখানে পপিন্স ইউজ করতে চাচ্ছি, যে পপিন্স এর একটা ভার্সন আপনি এখান থেকে আরামসে ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো পপিন্স এর ভার্সন ইউজ করার সময় আপনি এর যে নিজস্ব ফ্যামিলি ফন্ট, সেই ফ্যামিলি ফন্ট গুলো ইউজ করার জন্য নিচের এই ঘরটা পাচ্ছেন। এখানে কি দেয়া আছে, হোপফুলি আপনারা দেখতে পাচ্ছেন, কাছের মানুষজন, সেমি বোল্ড, তাই না? সো এখানে ক্লিক করে আপনি দেখবেন আরো অপশন পাবেন, থিন ইটালিক। সো এখানে আরো হিউজ অনেকগুলো অপশন আছে, আপনি আপনার মতো করে এটাকেও চুজ করে করতে পারেন, কোনো সমস্যা নাই। সব ফন্টের ক্ষেত্রে যে এই ফন্ট ফ্যামিলিটা এরকম থাকবে ব্যাপারটা এরকম নয়। কিছু ফন্টের ক্ষেত্রে ফ্যামিলিয়ে থাকবে না, একজন থাকবে, কিছু ফন্টের ক্ষেত্রে দুইটা বা অনেকগুলা থাকবে। যেমন আমি যদি এখান থেকে একুমিন ইউজ করি তাহলে দেখবেন ওর ফ্যামিলিতে অনেক লোকজন। সো আমি যদি একুমিন ইউজ করে এখানে যাই তাহলে আপনি দেখবেন এখানে ওর ফ্যামিলিতে অনেক ভার্সন আছে। ঠিক আছে, সো এটা ডিফারেন্ট ফন্টের ক্ষেত্রে ডিফারেন্ট ভাবে থাকবে। আচ্ছা, ফন্ট ক্রিয়েট করা হয় হচ্ছে একটা ভেক্টর ক্রিয়েট করে প্রথমত। এখন ফন্ট ক্রিয়েট করা সহজ, ফন্ট ক্রিয়েট করা খুবই সহজ। তো প্রথমে আপনাকে একটা কাজ করতে হবে, একটা যে টাইপ আপনি ফন্ট বানাতে চাচ্ছেন ওই টাইপের একটা ভেক্টর বা একটা হ্যান্ড স্কেচিং বানাইতে হবে। বানালে এখন আগে ওটা বানানোর পর ইলাস্ট্রেটর নিয়ে এসে আমরা ট্রেস করতাম এ থেকে জেড পর্যন্ত, কিন্তু এখন জিনিসটা সহজ। এখন জিনিসটাকে যদি আপনি চ্যাট জিপিটি বা জেমিনিকে দিয়ে বলেন যে সেম স্টাইলটাকে ধরে রেখে তুমি আমাকে এ থেকে জেড পর্যন্ত লিখে দাও, কিন্তু এ থেকে জেড পর্যন্ত ওই সেম স্টে ধরে লিখে দেয়। ওইটাকে আমরা ইলাস্ট্রেটরে নিয়ে এসে কিছু ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট গুলা থেকে আমাদের একটা ওরা একটা পিডিএফ দেয়, ওটাকে ডাউনলোড করতে হয়। তার মধ্যে একটা ওয়েবসাইট হচ্ছে কেলিওগ্রাফ। এই ওয়েবসাইটটা সেখানে যখন আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, খোলার পর ওরা আপনাকে একটা পিডিএফ দিবে। ওই পিডিএফটাকে ডাউনলোড করে ওইখানে এক্স্যাক্টলি ওই যে ইংরেজি খাতার মতো কয়েকটা লাইন আঁকানো থাকে, ওই ফন্টগুলোকে আমাদের বসাতে হয়। বসায় এখানে আপলোড দিলে ওরা ওটিএফ বা টিটিএফ ফাইল আমাদের দিয়ে দেয়, ওটা ইনস্টল করা যায়। ঠিক আছে, গেম আসলে এখানে না, গেম হচ্ছে আপনার স্কেচিং। আপনি প্রথম ফন্টটাকে কিভাবে ইয়ে করতে চাচ্ছেন সেই স্কেচিং হচ্ছে আপনার আসল গেম। হোয়াটএভার, সমস্যা নাই, আমি একদিন দেখাবো নি কিভাবে আমরা ফুল প্রসেসটাকে করতে পারি খুব সহজেই। ওকে, সো নেক্সট পয়েন্ট আমাদের এখানে আসছে, দেখেন এখানে আসছে আমার ফন্ট সাইজ, এক্স্যাক্টলি আমার ফন্টের সাইজ আমি কত ইউজ করব। ঠিক আছে, এখান থেকে আপনি স্ক্রল করে বাড়াতে পারেন, আপনি চাইলে র্যান্ডম ডিজিট দিয়ে বাড়াইতে পারেন। এখানে দুইটা আপার বাটন লোয়ার বাটন আছে, সেভাবেও আপনি বাড়াতে পারেন, ছোট কমাতে পারেন। ওকে, নেক্সট আরেকটা পয়েন্ট আছে আমাদের এখানে। আমি যদি এখান থেকে আরেকবার টাইপ টুলটা নিয়ে সেভাবে ড্রাগ করি তাহলে আমার কাছে অনেকগুলো লাইন আসবে। হোপফুলি আমার একটু ফন্ট সাইজ গুলাকে ছোট করা দরকার,
এবং মেবি আমার ফন্ট কপি করাই আছে। সরি, তাহলে ফন্ট সাইজটাকে আরেকটু বাড়াই আমরা, যাতে দেখা যায়। ওকে, সো আপনি যদি খেয়াল করেন, একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেসিংটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। একটা লাইন থেকে আরেকটা লাইনের যে দূরত্ব, এই জিনিসটাকে বলা হয় লেডিং। কি বলা হয়? লেডিং। ঠিক আছে, মাথায় রাখেন, একটা লাইন থেকে আরেকটা লাইনের যে লাইন স্পেসিংটা থাকে, এই জিনিসটাকে বলা হয় লেডিং। এর এর মানে ইয়েটা স্পেলিংটা হচ্ছে LEAD, লিড। ওটাকে লিডিং বলা হয়, কিন্তু এই স্পেসিফিক একটা জায়গায় এসে বলা হয় শব্দটার উচ্চারণ হয় লেডিং। এটার একটা কারণ আছে, এটার একটা ইতিহাস আছে আসলে। মূলত দেখবেন আপনারা এই টাইপোগ্রাফি ফন্ট নিয়ে সবচাইতে বেশি কাজ হইতো প্রাচীন প্রাচীন আমলে। কোথায় বলেন তো? কেউ বলতে পারবেন? এনি আইডিয়া? হ্যাঁ, তারপর বুঝলাম না। মুভি? আমি বলছিলাম একটা দেশের কথা, কোন একটা দেশ বলতে পারেন, কোন একটা ভূখণ্ডের কথা বলতে পারেন। আচ্ছা, এই জিনিসটা সবচাইতে বেশি ইউজ হইতো ইতালিতে। ইতালির লোকজন দেখবেন প্রাচীন আমল থেকে, রোম যাদের বলা হয়, রোমানীয়রা, ঠিক আছে, ওরা অনেক আগের আমল থেকেই বেশ জ্ঞান বিজ্ঞান চর্চা করতো, এই সেই বহুত কাহিনী করতো আর কি। সো এই যে আগের যুগের যদি আপনি বইগুলা দেখেন, এই বইগুলা প্রিন্ট করা হতো কিভাবে বলেন তো? এই বইগুলা প্রিন্ট করা হতো ছাপ বসিয়ে বসিয়ে, যেভাবে সিল মারা হয় না, সেইভাবে ছাপ বসায় বসায় প্রিন্ট করা হতো। একটু আগের যুগের বইগুলা দেখলে দেখলেই বুঝতে পারবেন আর কি। তো এইভাবে মানে এটা প্রচুর একটা পরিশ্রমের কাজ ছিল, একটা একটা করে অক্ষর বসিয়ে তারপর ওটাকে ছাপ দেওয়া, মানে ব্যাপারটা খুবই পরিশ্রমের কাজ ছিল। ঠিক আছে, সো প্রাচীন আমলে এটা হইতো। তো তারা যখন এরভাবে প্রিন্ট করতেছিল, তারা একটা ঝামেলা ফেস করতেছিল সব সময়, যে একটা লাইন আরেকটা লাইনের উপরে ওভারল্যাপ করতেছিল, যেটা রিডাবিলিটিতে ঝামেলা করতেছিল, মানুষের পড়তে অসুবিধা করতেছিল। তারা তখন একটা কাজ করলো, দুইটা লাইনের মাঝখানে একটা লেড বসাই দিল। লেড হচ্ছে একটা ধাতু, পিবি যেটাকে বলা হয়, পর্যায় সারণী যদি পড়ে থাকেন, পিবি লেড। সে লেড হচ্ছে একটা ধাতু। ওরা কি করলো, মাঝখানে বসানো দেওয়া শুরু করলো, দুই লাইনের মাঝখানে। সো তখন থেকে এই জিনিসটাকে লেডিং বলা হয় আর কি। হ্যাঁ, জি, কম্পিউটার ছিল না তখন। তা আমি কি বললাম, তারা কি বলে? হ্যাঁ, ওইখান থেকেই নামটা আসছে আর কি, হিস্টোরিক্যালি। ওকে, সো আমরা এই লেডিংটা ঠিক করার জন্য দেখেন পরের আছে। সো এখানে আমার ফন্ট সাইজ আছে 15 পিটি আর লেডিং আছে 18 পিটি, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব হচ্ছে 18 পিটি। সো এখান থেকে আপনি চাইলে এভাবে বাড়াতে পারেন, আবার কমাতেও পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি এটাকে ইউজ করতে পারবেন। আবার আপনি এভাবেও রাখতে পারবেন, আবার র্যান্ডমলি দিতে পারবেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, আচ্ছা। সালাউদ্দিন ভাই, আপনি কার্নিং জানেন? কি কার্নিং? আচ্ছা, এই পয়েন্টগুলো আমাদের একটু জানতে হবে। হ্যাঁ, আমি হয়তো যখন হয়তো টাইপোগ্রাফি নিয়ে আমরা কথা বলবো, তখন আবার এই পয়েন্টগুলো নিয়েও কথা বলবো, বাট আজকে একটু বলে নিচ্ছি, যেহেতু আমরা টুলস দেখতেছি সাথে সাথে। সো কার্নিং বলা হয় একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের মাঝখানের যে দূরত্বটা, সেই দূরত্বটাকে বলা হয় কার্নিং। কি বলা হয়? কার্নিং। সেই দূরত্বটাকে বলা হয় কার্নিং। এটা আপনাদের এগুলা আপনার পরীক্ষায় আসতে পারে, কোশ্চিন থাকবে মাস্ট এগুলা থেকে, যে কার্নিং কি, কার্নিং কেন ইউজ করা হয়, এরকম। কার্নিং হচ্ছে কি, একটা অ্যালফাবেট একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের মাঝখানে যে দূরত্ব থাকে, সেই দূরত্বটাকে বলা হয় কার্নিং। সো আপনি যদি কোনো ক্যারেক্টারের কার্নিংটাকে ঠিক করতে চান, সেক্ষেত্রে আপনার এই অপশনটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এই অংশটা দেখে আমাকে একটু বলেন তো, এল আর ও এর মাঝখানের যে দূরত্ব, আর ও আর আর এর মাঝখানের দূরত্ব, বা আর আর ই এর মাঝখানে, সবার দূরত্ব কি সেম? সবার দূরত্ব সেম, তাই না? সবার দূরত্ব সেম। কনফিডেন্ট আছে তো না? এই দেখেন, আপনার কনফিডেন্ট ভেঙে দিলাম। সো আমি যদি এখান থেকে একটু একটা রেক্ট্যাঙ্গেল নেই, লেটস আমরা এটাকে রেড কালার ইউজ করি, এবং এটাকে আমি পিছনে ফেলে দেই, যাতে আমি ক্লিয়ারলি বুঝতে পারি। এক্স্যাক্টলি এই দূরত্বটা হচ্ছে এরকম, তাই না? এল এবং ও এর মাঝখানের যে দূরত্বটা সেম। এটাকে যদি এখন আমি কপি করি, সরি আমি লক করে দিই এটাকে, এই দূরত্বটাকে যে কপি করি, দেখছেন এর কয়েক গুণ, মানে দ্বিগুণ, অলমোস্ট দ্বিগুণ। আবার যদি এটাকে কপি করি, তাহলে কি সেম হইলো? সেম হইলো কি? সেম তো না। ভিজুয়ালি প্রেজেন্ট করার সময় আপনার কাছে মনে হচ্ছে যে না এটা সেম, কিন্তু আসলে কিন্তু এটা সেম
না, এই যে আমি লাল দাগগুলা দিয়েছি, এই লাল দাগগুলাই হচ্ছে কার্নিং। এই লাল দাগগুলাই হচ্ছে কার্নিং, মানে একটা থেকে আরেকটার মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটাই হচ্ছে কার্নিং। আমরা চাইলে ম্যানুয়ালি এটাকে ঠিক করতে পারি। কিভাবে? আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। ধরেন আমরা চাচ্ছি এই পয়েন্টটাতে যে আর এবং ই এর মাঝখানের দূরত্বটাকে বাড়াবো অথবা কমাবো, হোয়াট এভার আই ওয়ান্ট। সো আমি যদি এইটা দিয়ে একটু নিচের দিকে যাই, তাহলে দেখেন এখানকার দূরত্বটা আস্তে আস্তে কি হচ্ছে, কমতেছে, আস্তে আস্তে কমতেছে। এটাকে যদি আমি 0 করে রাখি, আবার আপনি যদি চান এই দূরত্বটাকে কি করতে পারেন, বাড়াতে পারেন, এই দূরত্বটাকেই বাড়াতে পারেন। না না না, 0 করলে তার অরিজিনাল রেশিওতে চলে যাবে, ফন্ট যেভাবে বানানো হয়েছে সেই স্ট্যান্ডার্ডে চলে যাবে। কিন্তু আমরা যদি এটাকে বাড়াতে বা কমাতে চাই, তাহলে আমরা এখান থেকে কার্নিং থেকে খুব সহজেই করে ফেলতে পারবো। এটা কেন করা হয়, কিভাবে করা হয়, এই পয়েন্টটাকে আমরা, সাইকোলজিক্যাল পয়েন্টটাকে আমরা ছেড়ে দিচ্ছি। আমরা টাইপোগ্রাফি যখন নিয়ে কথা বলবো তখন এগুলো নিয়ে কথা বলবো। এরপর আমাদের কাছে আছে আরেকটা, দেখেন যে পুরো আমাদের যতগুলা অক্ষর আছে এখানে, বা যতটা টেক্সট বক্স আছে, পুরো টেক্সট বক্সের যদি আমি ক্যারেক্টার স্পেসিংটাকে একটু কমাতে চাই, বাড়াতে চাই, তাহলে পরেরটা থেকে আমি আরামসে সেটা করে ফেলতে পারবো। সো এখান থেকে দেখেন আমার সবগুলা ক্যারেক্টারের স্পেসিং আস্তে আস্তে কমতেছে। আবার আপনি যদি চান আমার সবগুলা ক্যারেক্টারের স্পেসিং আস্তে আস্তে আমি বাড়াতেও পারবো। ঠিক আছে, ওকে। সো এটাকে আমরা আপাতত 0 রেখে দিচ্ছি। এরপর আমাদের কাছে যে অপশনগুলো আছে এগুলাকে আমি আপাতত ছেড়ে দিচ্ছি। নিচে আসে দেখেন, নিচে আরো কিছু অপশন আছে। এখানে প্রথম আছে যে আপনি সবগুলা লেটারকে ক্যাপসে রাখতে চান নাকি, অল ক্যাপস ক্লিক করে দিলাম। এই যে অল ক্যাপস মানে সবগুলা বড় হাতের অক্ষরে হয়ে যাবে। আপনি যদি চান পরেরটা ক্লিক করতে পারেন, প্রথমটা বড় একটু, তারপরে আস্তে আস্তে ছোট হয়ে গেছে। আবার সেম আপনি সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট সেগুলো ইউজ করতে পারেন। হোপফুলি সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট কি আপনারা জানেন। এ স্কোয়ার, স্কোয়ার হচ্ছে সুপার স্ক্রিপ্ট, অক্সিজেনের O2 জ্যাকেট 2 হচ্ছে সাবস্ক্রিপ্ট, ওইটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট, এটা সাবস্ক্রিপ্ট, তাই না? সো আপনি যদি সেরকম টেক্সটও জান, এখান থেকে আপনি বানাইতে পারেন। আপনি যদি আন্ডারলাইন করতে চান, সেখান থেকে আন্ডারলাইনও করে ফেলতে পারেন। আপনি যদি চান এখান থেকে মাঝখান থেকে ক্রস চিহ্ন রাখতে, সেটাও আপনি এখান থেকে করে ফেলতে পারেন। আপনাদের এই অপশনগুলো প্রথমবার দেখা নাও যাইতে পারে, সেগুলোর জন্য কি করবেন, এখান থেকে এই যে এখানে একটা অপশন পাবেন, শো অপশন, এটাকে অন করে দিবেন। তাহলে আপনার যতগুলো অপশন আছে সবগুলাই অন হয়ে যাবে। ঠিক আছে, বোল্ড করার জন্য এই যে আমাদের এখান থেকে যাইতে হবে, এখান থেকে ফন্ট সিলেক্ট করতে হবে যে আমার কোন ফন্টটা বোল্ড। এই যে এখান থেকে বোল্ড, ঠিক আছে। কন্ট্রোল বি দিলে আর এখানে বোল্ড হবে না। ঠিক আছে, হ্যাঁ বাড়বে, কেন বাড়বে না, বাট আমরা স্ট্রোক ইউজ না করার চেয়ে পাথ ইউজ করার ট্রাই করি। অফসেট পাথ ইউজ করার ট্রাই করি। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আপনি চাইলে স্ট্রোক দিয়েও বাড়াইতে পারেন। অনেকাংশে হয় স্ট্রোক দিয়ে বাড়াবেন, দেখবেন একটু এপাশ ওপাশ দিয়ে একটু লাইন বের হয়ে যায়, ইয়ে করে, ঝামেলা করে মাঝে মাঝে। সো এতদূর পর্যন্ত আপনাদের কারো কোনো কোশ্চেন, কনফিউশন, এনিথিং কিছু আছে? নাই, না থাকলে তো খুবই ভালো। লেটস আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করি, সেটা হচ্ছে বাংলা লেখা। যে আপনি যদি ইলাস্ট্রেটরে বাংলা লিখতে চান, সেক্ষেত্রে কি করতে হবে? দেখবেন ইংরেজি হচ্ছে সবচাইতে সহজ জিনিস। এখানে জাস্ট আমি গুগল থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিচ্ছি, কিন্তু বাংলার ক্ষেত্রে সেম জিনিসটা হয় না। বাংলার ক্ষেত্রে ফন্ট 2 প্রকারের হয়, একটা হচ্ছে বিজয় আর একটা হচ্ছে ইউনিকোড। অভ্রটাই ইউনিকোড। ঠিক আছে, বিজয় আরেকটা ইউনিকোড। সো আপনি যখন বিজয়ে লিখবেন, তখন বিজয়ের কোনো টেক্সট কিন্তু ডিরেক্ট অনলাইনে কোথাও সাপোর্ট করে না। সো আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াট এভার, যে কোনো ওয়েবসাইটে যে বাংলা টেক্সট গুলা দেখেন, সবগুলা টেক্সট কিসে লেখা? ইউনিকোডে লেখা। সবগুলা কিসে লেখা? ইউনিকোডে লেখা। যেমন আমি যদি এখানে বিজয় কোনো কিছু লিখি, কারো টাইপিং সম্পর্কে তো আইডিয়া আছে নাকি? টাইপিং তো করছেন। আমি যদি এখানে লিখি, তো আমাকে এখন একটা ফন্ট সিলেক্ট করে দিতে হয়। ফন্টটার নাম কি জানি? বিজয়ের ফন্টটার নাম সুটুনি এমজে। আমি এখান থেকে সার্চ করতেছি সুটুনি এমজে, আমার এখানে নাই। হ্যাঁ, কি আছে? কালপুরুষ তো ইউনিকোড, বিজয় না। আচ্ছা, চলেন আমরা সুটুনি এমজে কে ডাউনলোড মারি। ডাউনলোড তো আমরা মারতে পারবো, তাই না? কালপুরুষ এমজে, ওটাকে তো ইনস্টল করতে হবে। তাহলে দেখি আছে নাকি আমার কাছে। নাই।
কালপুরুষও নাই। বাহ, এই ওয়েবসাইটের এই অবস্থা কেন? So, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইট থেকে ট্রাই করি, কোথাও না পাবো। তো এই যে ডাউনলোড ফন্ট পাইছি, স্যার ডাউনলোড মেরে দিচ্ছি। ডাউনলোড, কি হলো ভাই? এ তো কোনো কাজ করে না। ও, হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে আমার। সো আমি এখান থেকে ফন্টটাকে ওপেন করব, রাইট বাটন ক্লিক করে আমি এটাকে শো মোর অপশনে গিয়ে এক্সট্রাক্ট করব। আসলে এক্সট্রাক্ট হয়ে গেলে আমি ভিতরে যাব, ওই যে সুটুনি এমজি রেগুলার। সো আমার কাছে একটাই আসছে, আসুক আপাতত, আমাদের মাথা ব্যথা নাই সুটুনি এমজি নিয়ে। তো এটাকে আমি ইনস্টল করে দিলাম, সুটুনি এমজি। ওকে, ইটস। সো দেখেন, আমি যখন এখান থেকে সুটুনি এমজে সুটুনি এমজে আসছি, তখন এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এটা একদম পুরা একটা অদ্ভুত টেক্সট চলে আসছে, তাই না? সো এইটাকে কনভার্ট করার জন্য আপনি যদি আমি এখন আসি আসলে ইউনিকোড থেকে যদি আপনি বিজয়ে কনভার্ট হইতে চান, তাহলে আপনার একটা শর্টকাট আছে কন্ট্রোল অল্টার বি। সো আমি কন্ট্রোল অল্টার বি প্রেস করে আমি যদি এখন এটাকে টাইপ করার চেষ্টা করি, কি রে ভাই, সো লেটস আমি নতুন করে আরেকটা টেক্সট নেই। এখান থেকে আমি যদি এখন মভ কন্ট্রোল অল্টার বি, ও আই থিঙ্ক আমার এখানে ইয়া নাই, বিজয় 52 নাই। সরি, এর জন্য আমাদের একটা রিকমেন্ডেড সফটওয়্যার হচ্ছে বিজয় 52। ঠিক আছে, বিজয় 52 একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটাকে আমাদের ডাউনলোড করতে হয়, তারপরেই বিজয় আমাদের টেক্সট সাপোর্ট করে। চলেন আমরা একটা কনভার্টার থেকে তাহলে দেখি। বাংলা কনভার্টার লিখে যদি আপনি সার্চ করেন, এই কনভার্টারে আবার খুব সহজে বাংলা বিজয় থেকে ইউনিকোডে চলে যাওয়া যায়। সো আমি একটা ইউজ করি প্রায় বৈশাখী নামে, ওর ইউআইটা ভালোই লাগে, তো এটাতে চলে গেলাম। ওকে, এই যে দেখেন এখানে বলছে ইউনিকোডের লেখা এখানে পেস্ট করুন, বিজয় কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন। সো আমি দেখি আমার এখানে বিজয় তো লেখা যাওয়ার কথা, এখানেও কি যাবে না? না, এখানেও যায় না। সেক্ষেত্রে আমি ইউনিকোডে লিখি আমার রবীন্দ্রনাথকে আমরা একটু অনুসরণ করি। মার্সেরে ডিরেক্ট। সো আমি যদি এটাকে এখন ইউনিকোড থেকে বিজয় করি, বিজয়ের টেক্সটটা কপি করে নিয়ে এসে জাস্ট ইলাস্ট্রেটর এসে পেস্ট করি, দেখেন ইলাস্ট্রেটরের টেক্সটটা কি হয়ে গেছে, তাই না? সো এটার কারণ হচ্ছে যে ইলাস্ট্রেটর নর্মালি বিজয়ের ইলাস্ট্রেটর হোয়াটএভার যে কোনো সফটওয়্যার বিজয়ের টেক্সটকে প্রথমে চিনতে পারে না। সো এটাকে এখন আমি যদি জাস্ট ফন্ট ধরাই দেই সুটুনি এমজে, তাহলে দেখবেন এটা আবার ঠিকঠাক শো করতেছে, ঠিক আছে। আবার সেম জিনিসটাই আমি যদি কপি করছি না, আমি কপি করার পর দেখেন আমি এখান থেকে কিন্তু ফুল এই টেক্সটটাকেই কপি করছি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে এখানে এসে যদি সার্চ করি, তাও টেক্সটটা ভেঙে গেছে। মানে আমি জাস্ট আপনাদের এটা দেখাইতে চাচ্ছি যে বিজয়ের যে টেক্সটগুলো সেটা অনলাইনে কোথাও সাপোর্ট করে না। কিন্তু সেম এজ উপরেরটা কি ছিল আমাদের ইউনিকোড, এই ইউনিকোডটাকে যদি কন্ট্রোল এক্স করে কাট করে এখানে নিয়ে এসে পেস্ট করি, তাহলে এটা খুব সহজভাবেই দেখা যাচ্ছে, ঠিক আছে। সো আমরা চাইলে ইলাস্ট্রেটরে দুইটাই ইউজ করতে পারবো, আমরা চাইলে বিজয়ও ইউজ করতে পারবো, কি ইউজ করতে পারবো, ইউনিকোডও ইউজ করতে পারবো। আমি বুঝাইতে পারছি? সো আমি যদি এখন একটা পত্রিকায় যাই, ধরেন যে আমরা প্রথম আলোতে যাই, প্রথম আলোতে গিয়ে যে কোনো একটা নিউজ জাস্ট এখান থেকে আমি কপি করতেছি, কপি করে নিয়ে এসে আমি যদি এখন ইলাস্ট্রেটরে আসি, আসার পর ঠিক আগের মতো করে এখানে পেস্ট করে দেই, সেম টেক্সটটা এখানে চলে আসছে, চলে আসছে না? সো আমি একটু ফন্ট সাইজটাকে ছোট করে দেই, ফন্ট সাইজটাকে আমি একটু ছোট করে দিচ্ছি। ওকে, সো দেখেন তো এটা কি খুব সুন্দরভাবে পড়া যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো নিপীড়নমূলক গণরুম, মানে মোটামুটি সবকিছু ঠিক আছে। সো আমি চাচ্ছিলাম যে এটা ঠিক না থাকুক, কিন্তু ভুলক্রমে হয়তো এটা ঠিক থেকে গেছে, ঠিক আছে। কারণ আমি চাচ্ছিলাম যে আপনারা ঠিক না থাকলে কি করবেন সেটা দেখার জন্য।
ওকে, আমার এখানে ফন্ট সিলেক্ট করা আছে। লেটস আমরা এটাকে মিরিয়াড প্রো লাগিয়ে রাখি, যে আমাদের বেসিক ফন্ট যেটা আছে ওইরকম একটা কিছু রেখে যদি এবার আমি ফন্টটাকে সিলেক্ট করে এখানে পেস্ট করে দেই, তাও মোটামুটি আমাদের এখানে নির্মলা ইউআইতে ঠিকই আছে। মাঝে মধ্যে আপনারা একটা সমস্যা ফেস করবেন, সেই সমস্যাটা হচ্ছে আপনি যখন কোনো কিছু অনলাইন থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করবেন তখন সেটা ভেঙে যাবে। কি হয়ে যাবে? ভেঙে যাবে, একদম ভেঙে যাবে। সো ভেঙে গেলে আমাদের ইয়ে কি, যদি এই ফন্টটাকে এখানে ভেঙে যায়, তো আমি চাচ্ছিলাম ভেঙে যাক, কিন্তু এটা আসলে কেন জানি ভাঙতেছে না, আমি বুঝলাম না। আরেকটাকে আমরা যদি কপি করি এখান থেকে নিয়ে এসে যদি নর্মালি পেস্ট করে দেই, না তারপরে ঠিকঠাক ভাবেই আছে, কোনোভাবেই কোনো কিছু ভাঙে নাই, তাই না? সো যদি এটা ভেঙে যাইতো তাহলে আমি কি করতাম, তাহলে আমি কয়েকটা কাজ করতাম। প্রথমে আমি যাইতাম এডিট থেকে যাইতাম প্রিফারেন্সে থেকে আমি যাইতাম টাইপ। কোথায় যাইতাম? টাইপ। টাইপে গিয়ে এখানে একটা অপশন দেখেন চেক মার্ক করা আছে, যেটা হচ্ছে শো ইন্ডিক অপশন। কি আছে? শো ইন্ডিক অপশন। আচ্ছা, ভাঙানোর আরেকটা বুদ্ধি আছে। তো এখান থেকে গিয়ে যদি আমি এখানে জাস্ট রিমুভ করে দেই অথবা এটাকে আনচেক করে দেই, রিসেট প্যানেল, এই যে দেখেন ভেঙে গেছে, দেখছেন পুরো কন্টেন্টটাই কিন্তু ভেঙে গেছে। এখন আমি যদি কোনো কিছু নিয়ে আসি, আরো কিছু নিয়ে আসি, এটা থেকে কপি করে নিয়ে আসতেছি, জাস্ট আমি একটা টেক্সট বক্স বানাই এভাবে ড্রাগ করে, দেন পেস্ট করি। বাহ, এবার তো আবার ঠিকঠাক আছে, তো বহুত কাহিনী। আচ্ছা, এটা মনে হয় সেট আপ করাই হয়েছে আছে আগে, এই জন্য আসলে। সো এটা দেখেন ভেঙে গেছে। সো আপনাদেরও এইরকম ভেঙে যাইতে পারে। ভেঙে গেলে আপনারা কি করবেন, এডিটে যাবেন, প্রিফারেন্সে যাবেন, এখান থেকে টাইপে যাবেন। টাইপে গিয়ে একটা দেখবেন এখানে শো ইন্ডিক অপশন, এই জিনিসটা চেক মার্ক করা আছে কিনা। ঠিক আছে, আপনারা এটা একটু দেখার চেষ্টা করবেন, শো ইন্ডিক অপশন এটাকে চেক মার্ক করা আছে কিনা। যদি চেক মার্ক করা থাকে তাহলে তো ওকে। এরপর আপনারা কোথায় যাবেন? প্যারাগ্রাফ প্যানেলে, ক্যারেক্টার প্যানেলের পাশে যে প্যারাগ্রাফ প্যানেল থাকে সেখানে গিয়ে থ্রি ডট লাইনে ক্লিক করবেন, করে এখানে জাস্ট মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান সিঙ্গেল লাইন কম্পোজারে যদি ক্লিক করে দেন, সরি এটাকে আমি সিলেক্ট করতে হবে, তাহলে দেখবেন আপনার টেক্সটটা ঠিক হয়ে গেছে। ক্লিয়ার? সো এই ফন্টটা ভেঙে গেছে, তো আমি কি করছি, প্যারাগ্রাফ প্যানেলে গেছি। প্যারাগ্রাফ প্যানেল পাবেন টাইপের ভিতরে যে প্যারাগ্রাফ আছে, এই যে প্যারাগ্রাফ প্যানেল, এখান থেকে, হ্যাঁ এখানে উইন্ডো থেকে নিয়ে আসতে পারেন, একবার নিয়ে এসে রাখলে তো থেকেই যাবে। এই যে বার্গার মেনু থেকে আপনি যাবেন মিডল ইস্টার্ন সাউথ এশিয়ান সিঙ্গেল লাইন কম্পোজার অথবা মিডল ইস্টার্ন সাউথ এশিয়ান এভরি লাইন কম্পোজার, একটাতে সিলেক্ট করে দিলেই পুরো লাইনটাই দেখেন ঠিকঠাক হয়ে যাবে। এটা কিসের ক্ষেত্রে বলেন তো? ইটস ফর ইউনিকোডের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ইউনিকোডের ক্ষেত্রে। আর বিজয়ের ক্ষেত্রে আসলে এগুলো কোনো কিছু করার নাই। বিজয়ের ক্ষেত্রে ডিরেক্ট আমরা ফন্ট উঠাই দেবো, ফন্ট তুলে দিলেই বিজয় হয়ে যাবে। বিজয়ের কপি তো আপনি কোথাও থেকে করতে পারবেন না। কোথা থেকে কপি করবেন বিজয়ের? ওয়ার্ড ফাইল থেকে কপি করতে পারেন ডিরেক্ট, একটা ডক ফাইল থেকে। আপনি তো নর্মালি পিডিএফ থেকেও বিজয় কপি করতে পারবেন না। পিডিএফ থেকে যদি কোনো কিছু কপি করে নিয়ে আসেন তাহলে ওটা এমনি ভেঙে যাবে, ভয়াবহ অবস্থা হয়ে যায়। ঠিক আছে, আপনি ডক ফাইল থেকে ডিরেক্ট কপি করতে পারেন। আর ডক ফাইল থেকে ডিরেক্ট কপি করতে গেলে আপনি প্রচুর প্যারা খাবেন, কারণ ডক ফাইলের টেক্সট এখানে নর্মালি পেস্ট করলে এটার এডিটেবল থাকে না। এটাকেও একটা শেপ হিসেবে ডিফাইন করে, ওটাকে মানে ভয়াবহ অবস্থার ক্লিপিং ম্যাচ কোথাও করে রাখে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে রাখে আর কি। ওইটা ইউনিকোড। চ্যাট জিপিটি যাই দিক আপনার অনলাইন যে কোনো ভার্সনে যদি আপনাকে কোনো বাংলা টেক্সট আসে সেটা কিসে থাকে? ইউনিকোড। ইউনিকোড। তখন আমরা ওই যে যেভাবে করলাম শো ইন্ডিক অপশন দেন সিঙ্গেল লাইন কম্পোজার। সো এতদূর পর্যন্ত কারো কোনো কোশ্চিন নাই? এতদূর পর্যন্ত কোশ্চিন নাই। আমরা কি কি নিয়ে কথা বললাম? পুরা টাইপ টুল নিয়ে কথা বলছি আজকে, আর ক্যারেক্টার প্যানেল এবং প্যারাগ্রাফ প্যানেল নিয়ে কথা বলছি। ওকে, আচ্ছা এতদূর পর্যন্ত আমরা যতদূর পর্যন্ত জিনিসগুলো শিখেছি ততদূর পর্যন্তই কিন্তু বিভিন্ন জিনিস বানিয়ে ফেলা সম্ভব, খুব সহজে বানিয়ে ফেলা সম্ভব। ঠিক আছে, এখন বানানোর ক্ষেত্রে ধরেন আমি কি আপনাদের আজকে একটু কমপ্লেক্স জিনিসপত্র বানাবো নাকি সহজ বানাবো বুঝতেছি না। যেহেতু আমরা টাইপ টুল শিখছি তাহলে আমরা এখন ডিজাইন ইউজ করতে পারবো, ডিজাইন বানাইতেও পারবো। তার আগে আমরা কিছু ভেক্টর প্র্যাকটিস করবো আর কি। ঠিক আছে, ভেক্টর প্র্যাকটিস করলে এই টুলগুলো আপনারা আরো ভালো করে শিখতে পারবেন। হ্যাঁ, সো ভেক্টর প্র্যাকটিসের জন্য ধরেন আমরা সহজভাবে একটা আজকে ঘড়ি বানাবো। ঘড়ি, এরকম ঘড়ি একটা বানাবো। ঠিক আছে, এরকম একটা ঘড়ি বানাবো। সো ঘড়ির মেইন হেডটাকে আগে বানাবো। দেখেন একটা ঘড়ির মেইন হেডে কি কি থাকে।
লেটস আমি এটাকে কপি করি, হ্যাঁ। এই যত কিছু আছে আমি সবগুলোকে ডিলিট করে দিলাম, ওগুলোর দরকার নাই আমার কাছে। আমি ঘড়িটাকে কপি করে নিয়ে আসছি। সো একটু এটাকে খেয়াল করেন, এটাতে কি আছে দেখেন। এখানে একটা রাউন্ড আছে, এর বাইরে একটা রাউন্ড আছে, মাঝখানে একটু একটা সুন্দর প্যাটার্ন টাইপের জিনিসপত্র আছে, আর এইখানে কিছু আছে। কিন্তু আমাদের মেইন কনসেপ্ট থাকবে আজকে আমাদের এই পয়েন্টটাকে বানানোর আর কি, ঠিক আছে। পুরো 100% সেম না হলে আমরা এই কনসেপ্টটাকে বানাবো, আমরা যা যা শিখছি তার ভিতর থেকে। ওকে, লেটস ডু ইট। সো ফার্স্ট অফ অল এটা করার জন্য আমার একটা গুরুত্বপূর্ণ জিনিসের দরকার, সেটা হচ্ছে কি কালার, সেটার নাম কালার। ঠিক আছে, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এই রেক্ট্যাঙ্গেল থেকে আমি কালার কপি করব। আমি জাস্ট এখান থেকে আইড্রপার টুল নিয়ে এই ইমেজ থেকে কালারটাকে কপি করে নিলাম। সেম আরেকটা রেক্ট্যাঙ্গেল অল্টার ধরে কপি করতেছি, আমরা আরেকটা কালারকে কপি করব এখান থেকে, মেবি লাইট কালার, এটাকে আরেকটা কালার। আমাদের কালারটা আর একটু গোল্ডেন ভাইব হলে দেখতে আরো ভালো লাগতো জিনিসটা, তা না হলে আমাদের ডার্ক ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করতে হবে। আরেকটা এখানে হোয়াইট টাইপের কালার আছে, মোটামুটি এই তিনটা কালারই এখানে আছে, এই তিনটা কালার দিয়েই আমরা কাজটা করব, ঠিক আছে। সো এই জন্য আমি কালার গুলাকে আলাদা আছে, এগুলাকে একটু সাইডে রাখি, আর আমার যে কালার আছে সেই কালার গুলাকে আমি এখানে রেখে দিলাম। ওকে, লেটস। সো ফার্স্ট অফ অল আমার একটা কি লাগবে বলেন তো, ইলিপস। সো আমি একটা ইলিপস নিলাম, এভাবে একটা ইলিপস নিলাম, এবং ইলিপসের কালার সাপোজ আমরা এটা ইউজ করলাম। ওকে, সো এই যে ইলিপস, এই ইলিপসের সাইজটা আমার কাছে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এই ইলিপসের এই সাইজের ইলিপস কিন্তু আমি এখন বারবার ইউজ করব। সো এই বারবার ইউজ করার কারণে আপনি চাইলে এটার একটা কপি রাখতেও পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে সাইজটাকেও দেখে রাখতে পারেন যে আপনার কত সাইজ আছে। সো আমি এটাকে সিলেক্ট করে, এখানে আছে 69.78, তো আমরা এটাকে 70 করে দেই, হ্যাঁ, তাহলে দুইটাই 70 হবে, আমার জন্য সুবিধা হবে। আমরা 70 প্রেস করলে 70 মিলিমিটারের এরকম একটা ইলিপস পেয়ে যাব। ওকে, সেটাতে আমি গ্রেডিয়েন্ট ইউজ করব। কি ইউজ করব? গ্রেডিয়েন্ট ইউজ করব। সো গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য আমি জাস্ট গ্রেডিয়েন্ট প্যানেলে চলে যাচ্ছি। এই যে গ্রেডিয়েন্ট প্যানেলে একটা কালার শো করতেছে, এইটা মূলত এই কালারটাই উপরে ফিলে গিয়ে শো করতেছে। আমি যদি চাই সেম কালারটা এখানে নিচে ইউজ করতে, আমি জাস্ট এইভাবে ধরে টান দিয়ে নিয়ে এসে এখানে ছেড়ে দিব, তাহলে এই কালারটার স্লাইডার এখানে একটা চলে আসছে। এই স্লাইডারে আমার কোনো দরকার নাই। আর এই যে স্লাইডার ডার্ক, এই স্লাইডারটাকে ধরে আমি এই কালারটাকে ক্লিক করলাম, তাহলে আমার কাছে এখানে দুইটা কালার আছে। ওকে, নেক্সট হচ্ছে আমি এখন কি করব, এই শেপটাকে কপি করতেছি, যে অল্টার ধরে জাস্ট কপি করতেছি। কপি করে আমি যদি এই শেপটাকে এখন এই দিকে দিয়ে দেই, দিয়ে দেওয়ার পর একটু ছোট করে একটু ছোট করি এরকম, ঠিক আছে, দেখেন একটা 3D টাইপের ভাইব আসা শুরু হয়ে গেছে, এরকম একটা ভাইব আসা শুরু হয়ে গেছে। শিফট এবং অল্টার আমি দুইটাই প্রেস করতেছি, কারণ আমি চাচ্ছি এটা ঠিক সোজা থাকবে কোথায়, সেন্টার থেকে। আপনি যদি শিফট ধরেন তাহলে এক পাশ থেকে থাকবে। আমি শিফট এবং অল্টার দুইটাই একসাথে প্রেস করতেছিলাম, যাতে করে এই দুইটাই একসাথে থাকে, ঠিক আছে। আমরা টেকনিক্যালি এই গ্রেডিয়েন্টটাকে আরো সুন্দরভাবে ইউজ করতে পারি যদি আপনি চান তো, বাট জিনিসটা যদি কমপ্লেক্স হয় কিনা আপনার জন্য, আমি যদি এটাকে এরকম লাইন করে ইউজ করি উপর থেকে নিচ পর্যন্ত, তারপর আমি এই গ্রেডিয়েন্টের স্লাইডারটাকে হয়তো আমি এখানে দিব, তারপর এর একটা কপি করে এখানে দিব, সেম এইভাবে একটা স্টেনলিশ মানে কি বলে একটা মেটাল লুক আনার জন্য আর কি, ঠিক আছে। সো আপনি যদি এখন নিচের যে পয়েন্টারটা আছে সেটার দিকে একটু খেয়াল করেন, আই ডোন্ট নো কালার কিভাবে দেখা যাচ্ছে এখানে, এই যে দেখেন এখানে একটা মেটাল লুক আসা শুরু হয়ে যাবে। এরকম কালার গুলাকে যত আমরা টেকনিক্যালি ইউজ করতে পারবো তত, ঠিক আছে। আমরা বেশি কমপ্লেক্স করি না, জিনিসটাকে সহজ করার চেষ্টা করব। ওকে, এখন এই ঘড়িতে আমাদের কয়েকটা জিনিস লাগবে গুরুত্বপূর্ণ। সেই প্রথম জিনিস হচ্ছে ঘড়ির ইন্ডিকেটর লাগবে কিছু, তাই না? 12টা ইন্ডিকেটর লাগবে, যেটা আওয়ার ইন্ডিকেট করবে। আর কি লাগবে? মিনিটের ইন্ডিকেটর লাগবে, আর ওই যে কাটা লাগবে আর আমাদের, তাই না? সো ফার্স্ট অফ অল আমরা ইন্ডিকেটর বানাবো আওয়ারের ইন্ডিকেটর। এখন আওয়ারের ইন্ডিকেটর বানানোর জন্য আমি একটু বাইরে বানাই, এটাকে আমি একটু উপরে রাখি, আর এই যে নিচের যে শেপটা আছে এই শেপটাকে আমি কপি করতেছি, কপি করে নিচে নিয়ে আসতেছি। আমি এখন এখানে কাজ করে জাস্ট পরে এখানে বসাই দিব। সো এটার জন্য আমি কি করব, এটার জন্য জাস্ট আমরা স্ট্রোক ভিউ রাখতেছি, এবং এটাকে আপনি চাইলে একটু হালকা ছোট করে রাখতে পারেন, ইন্ডিকেটর গুলা তুলনামূলক একটু ভিতরেই থাকবে। ওকে, সো দেখেন আমার ইন্ডিকেটর, ফার্স্ট ইন্ডিকেটরটা এক্স্যাক্টলি এই পয়েন্টের সোজা হওয়া উচিত, সোজা হওয়া উচিত না? সো আপনি যদি কন্ট্রোল আর প্রেস করেন, কি প্রেস করেন, তাহলে আপনি দেখবেন এরকম একটা রুলার চলে আসছে উপরে এবং নিচে, এবং এই রুলারটাকে আমি যদি টান দেই রুলার থেকে, তাহলে একটা লাইন চলে আসে, দেখেন সায়ান কালারের একটা লাইন চলে আসে। এটাকে আমরা বলি গাইড। কি বলি? গাইড। গাইড কি করে? গাইড নর্মালি আমাদের কাজে হেল্প করবে, কিন্তু আমরা যখন এক্সপোর্ট করব তখন আর সেটা সেখানে
থাকবে না। সো আমি জাস্ট এখান থেকে নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে এসে এক্স্যাক্টলি সেন্টারে রাখার চেষ্টা করতেছি এটাকে, যদি এটা আমরা অ্যালাইনমেন্ট প্যানেল থেকে খুব সহজে করে ফেলতে পারি। সো আমি এটাকে সেন্টারে রাখার চেষ্টা করছি, দেখেন। সো এটা 100% সেন্টারে নাই, যদিও আমি গাইডটাকে আরেকটু মুভ করতেছি, সরি, অথবা আমি চাইলে রেক্ট্যাঙ্গেলটাকেও মুভ করতে করে এখানে সেন্টারে রাখার চেষ্টা করতেছি, এখনো মোটামুটি 100% সেন্টারে আছে। ওকে, সো আমার ফার্স্ট ইন্ডিকেটরটা কোথায় লাগবে? এই জায়গায় লাগবে। ওকে, সো ইন্ডিকেটর দেওয়ার জন্য আমরা কি করি, একটা ইন্ডিকেটর বানাবো। আমরা কিরকম একটা ইন্ডিকেটর বানানো যায়, ধরেন আমরা একটা ইলিপসের ইন্ডিকেটর বানাইলাম, ছোট্ট করে একটা ইলিপস দিলাম, এবং এই ইলিপসের কালারটাকে আমি এই কালারটা ইউজ করতে চাচ্ছি, এই কালারে একটু ডার্ক ভার্সন আর কি, হালকা এখান থেকে একটু আমি এইচএসবি তে যাচ্ছি, এটাকে একটু ডার্ক করে দিচ্ছি। ওকে, এই যে ছোট্ট একটা পয়েন্টার আর কি, এটা হচ্ছে আমার কিসের ইন্ডিকেটর হবে বলেন তো? আওয়ারের ইন্ডিকেটর। সো আমি এটাকে এর উপরে বসাই দিলাম, এই যে এর উপরে বসাই দিলাম। এখন আমার লাগবে কয়টা বলেন তো? 12টা। সো 12টা লাগবে, তাহলে আমার এটাকে ঘুরাইতে হবে। কিসের সাহায্যে আমি ঘুরাইতে পারি? রোটেট টুলের সাহায্যে। তো আপনার যদি সেন্টারটা কিন্তু মাথায় রাখতে হবে, যদি আপনি সেন্টার ভুলে যান সমস্যা নাই, তাহলে আপনি কি করেন, তার আগে আরেকটা এই যে গাইড নিয়ে এসে এই সেন্টারে রেখে দেন, তাহলে এক্স্যাক্টলি সেন্টারটা যেন আমাদের মাথায় থাকে, কোথায় এক্স্যাক্টলি সেন্টার, মানে ক্লিক করলে কিন্তু সেন্টার চলে যাচ্ছে। সো আমি এই পয়েন্টারটাকে সিলেক্ট করলাম, এখান থেকে রোটেট টুলে যাচ্ছি এবং এক্স্যাক্টলি অল্টার ধরে সেন্টারে গিয়ে ক্লিক করতেছি। আমার লাগবে কয়টা? 12টা, 360 ডিভাইডেড 12। দেন আমি কপি দেব এবং কন্ট্রোল ডি প্রেস করতেই থাকবো, তাহলে আমার এক্স্যাক্টলি 12টা চলে আসছে। ক্লিয়ার? ওকে, এখন এই যে লাইনটা আছে, এই লাইনটাকে আমি হাইড করব। কি করব? হাইড করব। আমি এটাকে ডিলিট করতেছি না, এখনই কি করতেছি? হাইড করতেছি। কেন হাইড করতেছি? আমার ওই লাইনের তো কোনো দরকার নেই, ওটাকে জাস্ট আমরা হেল্পিং হ্যান্ড হিসেবে ইউজ করছিলাম, তাই না? অথবা ওটাকে আমরা গাইড বানাই দিতে পারি, রাইট বাটন ক্লিক করে জাস্ট মেক গাইড করে দিলে ওটাও একটা জাস্ট আমাদের গাইড হয়ে যাবে, ওটা আর আমাদের কাজে কোনো সমস্যা করবে না। সো আমি এখন যে শেপ পয়েন্টার গুলা বানাইছি, এই পয়েন্টার গুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। কি করে নিলাম? গ্রুপ, যাতে এরা সবসময় এখন একসাথে থাকে। এখন আমাদের কি কাজ? এখন আমাদের কাজ হচ্ছে মিনিটের ইন্ডিকেটর বানানো। সো মিনিটের ইন্ডিকেটর বানানোর জন্য আমরা সেম ভাবে ছোট করে এরকম রেক্ট্যাঙ্গেল ইউজ করবো, এরকম ছোট রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, আপনি চাইলে কর্নার গুলাকে আমরা কার্ভ করে দিতে পারি এরকম, এবং এই কালারটাও আমি মোটামুটি সেম কালারই রাখতে চাচ্ছি, বাট আমি চাচ্ছিলাম যে এটা এত লম্বা না থেকে আরেকটু ছোট থাকুক এরকম। সো ওইটা হবে আমাদের মিনিটের ইন্ডিকেটর। আপাতত এটা দেখতে উইয়ার্ড লাগতেছে, প্যারা নাই, আপাতত ছেড়ে দেন, পরে আমরা ওটাকে ঠিক করব। দেন আমি এখান থেকে যাচ্ছি রোটেট টুলে, সেম ভাবে অল্টার ধরে সেন্টার। এবার আমার কতটা লাগবে বলেন তো? 360 ভাগ কয়টা লাগবে? কয়টা লাগবে আমার? 60টা। তো আমি দিলাম 60, তারপর আমি দেবো কি? কপি। তাহলে দেখেন একটা কপি হয়েছে না? এখন আমি কন্ট্রোল ডি প্রেস করে ধরে আসি, এখন 60টা নিজের মতো করে ড্র করে নিল। আমার কাজ শেষ। এখন আমি একটা কাজ করবো, এই যে মিনিটের ইন্ডিকেটরের সাথে যেটা আছে ঘন্টার ইন্ডিকেটর, ওটাকে আমি ধরে ধরে ডিলিট করে দিচ্ছি, ওটার আমার দরকার নেই। জাস্ট 12টা আমাকে আমার ডিলিট করে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার কোনো ইন্ডিকেটরে সে আর ঝামেলা করতেছে না। ওকে, সো আমি যদি এখন গাইডগুলোকে হাইড করি, তাহলে আপনারা দেখতে পারবেন আমার মিনিটের ইন্ডিকেটর এবং আমার ঘন্টার ইন্ডিকেটর ইজ ডান। ওকে, কন্ট্রোল ক্লোন প্রেস করছি আমি, কন্ট্রোল ক্লোন। ক্লোন হচ্ছে এল এর পাশের যে বাটনটা আছে ডান পাশে, সেটা। দেন আমি এখন কি করব, আমার ঘন্টার ইন্ডিকেটর গুলো কিন্তু একটা আলাদা গ্রুপ করা আছে, আমি চাচ্ছি মিনিটের ইন্ডিকেটর গুলো আলাদা একটা গ্রুপ থাকুক। এই জন্য আমি ঘন্টার ইন্ডিকেটর গুলোকে আগে হাইড করে দিয়ে মিনিটের ইন্ডিকেটর গুলো সিলেক্ট করে একটা গ্রুপ করে নিলাম, কন্ট্রোলটা 3 দিলাম, আবার সবগুলো চলে আসলো। এখন আমি এগুলাকে গিয়ে এক্স্যাক্টলি ধরে এখানে কি করতে পারবো? বসাই দিতে পারবো। ঠিক আছে, এক্স্যাক্টলি আমরা যেহেতু এখনো অ্যালাইনমেন্ট শিখি নাই, এই অ্যালাইনমেন্টটা অটোমেটিক হবে। হ্যাঁ, আমি জাস্ট কি করতাম, এইভাবে ধরে শেপটাকে ধরে সিলেক্ট করে এখান থেকে সেন্টার করে দিলেই অটোমেটিক তারা সেন্টার এইভাবে চলে আসতো। সো আমাদের বেসিক কাজকর্ম একদমই শেষ। এখন যদি আমার কাছে মনে হয় এটা একটু বেশি বড় হয়েছে, সমস্যা নাই, আমরা জাস্ট অল্টার এবং শিফট ধরে একটু এইভাবে ছোট করে দিতে পারবো আরামসে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এরপরে আমাদের কাজ কি হতে পারে? এরপরে কাজ হচ্ছে আমাদের ইন্ডিকেটর বানানো, তাই না? কাটা বানানো। সো কাটা বানানোর জন্য আমার এক্স্যাক্টলি সেন্টারে একটা পয়েন্ট থাকা দরকার। এই এক্স্যাক্টলি সেন্টার হচ্ছে এই পয়েন্টটা, তাই না? সো আমি যদি এখন একটা শেপ নেই এখান থেকে, ইলিপস, জাস্ট ইলিপস নিয়ে এখান থেকে একটা ইলিপস ড্র করি, এবং এই ইলিপসের সেন্টার পয়েন্টটাকে আমি চাচ্ছি একই সাথে
দুইটার সেন্টার পয়েন্ট যেন একসাথে মিলে যায়। ওকে, দেন ওখানে একটা জাস্ট আমরা কালার র্যান্ডমলি আপাতত একটা কালার ইনপুট করে রেখে দেই। কালারটাকে একটু ডার্ক কালার আমরা ইউজ করে রেখে দেই। ওকে, ওটাকে আমরা পরে কাজ করতেছি। তার আগে আমাদের একটু ইন্ডিকেটর বানানো দরকার। ইন্ডিকেটর বানানোর জন্য এই ইন্ডিকেটর গুলো যদি একটু খেয়াল করেন, দেখেন এগুলো কি করা আছে। এগুলো আছে দেখেন যে এই অংশটা একটু অ্যারো টাইপের, এই অংশটা মোটা, এই অংশটা আস্তে আস্তে চিকন, তারপরে এটা আলাদা একটা লাইন তৈরি করছে। সো আমরা ওইরকমই একটা কিছু বানানোর চেষ্টা করব। সো এই জন্য আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। কি নিচ্ছি? এরকম একটা রেক্ট্যাঙ্গেল। সো রেক্ট্যাঙ্গেলটা মনে হয় খুব বেশি বড় হয়ে যাচ্ছে, আমরা পরবর্তীতে রিসাইজ করতে পারবো, সমস্যা নাই। ঘুম ধরে? আচ্ছা, আপনারা একটা জিনিস দেখছিলেন, এই লাইনটা একটু বাড়ানো ছিল। সেটা বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে বলেন তো? একটা অ্যাঙ্কার পয়েন্টকে অ্যাড করতে হবে, কারণ এখানে তো কোনো অ্যাঙ্কার পয়েন্ট নাই, এটাকে তো আমি মডিফাই করতে পারবো না। অথবা আমি এই লাইনটাকে এইদিকে যদি চিকন করতে চাই আরো, এটার একটা কপি আমি এভাবে নিয়ে রাখতেছি, নিয়ে এসে দুই দিক থেকে ধরে জাস্ট আমি এটাকে একটু চিকন করে দিচ্ছি। দেওয়ার পর এই যে এটাকে এখন আমি ছোট করে দিব। আমার তো এত বড় দরকার নাই, তাই না? আমার আরো ছোট দরকার, এইরকম। এটাকে আমি জাস্ট এক্স্যাক্টলি এখানে রেখে দিলাম। এবার আমরা একটা কাজ করি, এটাকে আরেকটু চিকন করি এবং এই যে কর্নার দুইটাকে আমি আস্তে আস্তে নিচের দিকে নিয়ে আসবো। যদিও আমরা এটাকে অন্য টুল দিয়ে খুব সহজে করে ফেলতে পারি, তো আমি যেহেতু আমরা ওই টুলে যাইনি এখনো, আমি জাস্ট ডিরেকশন সিলেকশন টুল থেকেই দেখাইলাম আর কি। সো আমাদের বেসিক কাজ ডান, এই দিকের কাজটা। এখন আমার এইদিকে কাজ করতে হবে। এইদিকে কাজ করার জন্য আমি কি করবো? এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করবো। জাস্ট পেন টুলের এখানে রাইট বাটন ক্লিক, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, দেন ক্লিক হেয়ার। ওকে, দেন এটাকে ধরে একটু যদি সামনের দিকে দিয়ে দেই, তাহলে আমার কাজ শেষ। মোটামুটি আমাদের কাজ শেষ, ঠিক আছে? আমরা চাইলে এগুলাকে আরো অনেক ডিজাইন করতে পারি, তো আমি এই কমপ্লেক্সের দিকে যাচ্ছি না। আমি জাস্ট এটাকে সিলেক্ট করে রেখে দিচ্ছি এবং এটাকে একটু ছোট করে এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, ঠিক আছে? এটাকে এখন আমরা এখানে বসাবো, সমস্যা নাই। এটাকে আমরা অল্টার শিফট ধরে আমরা এখন ছোট করব, যেহেতু এটা আওয়ারের ইন্ডিকেটর হবে। আওয়ারের ইন্ডিকেটরটা একটু লেজি টাইপ, তাই না? আচ্ছা, আমাদের কাটাটা এরকম ছিল, তাই না? হ্যাঁ, এরকম ছিল। সো লেজি টাইপ। সো আওয়ারের ইন্ডিকেটরটা একটু তুলনামূলক ছোট হয়, তাই না? এটাকে আমি আরেকবার কপি করতেছি, কপি করে আবার বড় করতেছি। সো এটা হবে আমার মিনিট ইন্ডিকেটর, তুলনামূলক একটু বড় থাকবে। আরেকটা ইন্ডিকেটর হবে আমার, এটা হবে একদম চিকন, আর এটা হবে সেকেন্ড ইন্ডিকেটর, তাই না? সেটা বেশি বড় হয়ে গেছে, এটাকেও ধরে আমি ছোট করে নেই। কি হলো ভাই? বাহ, এটাকে ধরে আমি ধরেন যে ছোট করে নিয়ে এখানে এখন তিনটা পয়েন্টারকে আমার একসাথে মিলাইতে হবে, ঠিক আছে? যাতে মনে হয় যে একটা পেরেক বা কোনো কিছু দিয়ে আটকে আছে, এই টাইপের একটা জিনিস যেন ফিল হয় আমার কাছে। তো এটার জন্য আমি সবগুলাকে নিচ্ছি এভাবে। দেন হয়তো আমরা এখানে ছোট্ট একটা ইলিপস ইউজ করব, ছোট্ট একটা ইলিপস। দেন ওটাতে আমরা হোয়াইট একটা কালার ইউজ করি এরকম। এবং এক্স্যাক্টলি এটাকে একটু মাঝ বরাবর রাখার চেষ্টা করি, যাতে আমাদের জিনিসটা দেখে মনে হয় যে এক্স্যাক্টলি সে সবগুলা কাটাকে ধরে আছে, ঠিক আছে? সো অলমোস্ট আমাদের বেসিক কাজ ডান। আমরা কোনো ডিটেইল এখানে এখনো অ্যাড করি নাই, ঠিক আছে? এখনো ডিটেইল, যেহেতু আমরা প্যাটার্ন বা ওই টেক্সচার টাইপের জিনিসপত্রগুলোতে যাই নাই, এই জন্য আমি ওই ডিটেইলগুলো আর এখানে অ্যাড করি নাই। বাট বেসিক কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা যতটুকু শিখছি তার ভিতর থেকে এরকম ইলাস্ট্রেশন আপনার এখন বানাতে পারা উচিত। প্র্যাকটিস করলে আপনি বানাতে পারবেন, যদি প্র্যাকটিস না করেন তাহলে তো আজীবন সম্ভব না। কারো কোনো কোশ্চেন? কোনো কালার নিয়ে আমরা প্যারা নিচ্ছি না আপাতত। আমার এখানে ইলিপস আছে কয়টা? তিনটা ইলিপস, তাই না? সো আমি তিনটা ইলিপস নেই তাহলে। এটা হচ্ছে আমার ফার্স্ট ইলিপস, বা এটা আমার ফার্স্ট ইলিপস। ওকে, সো এটা আমরা র্যান্ডম আপাতত একটা কালার রাইখা দেই।
গ্রিনটা রেখে দিই। সো আরেকটা আমার কপি করে এর উপরে পেস্ট করতে হবে। কিভাবে করব? হ্যাঁ, এডিট থেকে কপি করে করা যায়। কপি, কপি ইন ফ্রন্ট, বাট আমি শর্টকাট ইউজ করে করতে চাচ্ছিলাম। এটার উপর কপি করে এটার উপরে পেস্ট করব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে দেখবেন আরেকটা কপি হয়ে গিয়েছে। আমি এটাকে এভাবে ছোট করে দিলাম, দেওয়ার পর এটাতে একটা ডিফারেন্ট কালার অ্যাপ্লাই করে দিলাম আপাতত। হ্যাঁ, এগুলো আমরা কালার পরে ঠিক করতে পারবো, আমাদের মেইন কনসেপ্টটাকে রেডি করতে হবে। সো দেন আমার আরো একটা কপি করা দরকার। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে করলাম, দেন আরেকটাকে কপি করলাম এরকম, তাই না? এটাতে একটা ডিফারেন্ট কালার আমরা অ্যাপ্লাই করলাম, আর এইটার কালারটাকে আমরা আপাতত হোয়াইট রাখলাম। সো আমাদের বেসিক কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমাদের মেইন কাজটা এই লাইনগুলা। দেখুন এইটাকে যদি আপনি ভালোভাবে খেয়াল করেন, দেখেন এই রাউন্ডটা কি হয়েছে, এই রাউন্ডের এক্স্যাক্টলি সোজা করে একটা লাইন সোজা চলে গেছে, এবং এই অংশটা আরেকটা শেপ হয়েছে। সেম ভাবে ওই লাইনটাই রোটেট হয়েছে, ঠিক আছে? তো আমরা সেম কাজটাই করব, সেম কাজটাই করব, আমাদের এখানে কমপ্লেক্স করার কিছু নাই। তার আগে আমার আরেকটা কাজ করতে হবে, এই যে শেপটা আছে না, এই শেপ থেকে এই শেপটাকে মাইনাস করে দিতে হবে, মানে মাঝখানের অংশটা যেন মাইনাস হয়ে যায়। আমি কালারটা ডিফারেন্স চেঞ্জ করে দেই যাতে আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন। আমি চাচ্ছি যে এই গ্রিন শেপ থেকে এই শেপটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, পাথ ফাইন্ডারে গিয়ে কি করে দেই, এই যে মাইনাস ফ্রন্ট যে অপশনটা আছে সেটাতে ক্লিক করলেই দেখবেন এই মাঝের অংশটা এখন ডিলিট হয়ে গেছে। এখন যদি বাইরে আপনি যে কোনো জায়গায় যান তাহলে দেখবেন ওই অংশটা এখন ট্রান্সপারেন্ট, সরি ট্রান্সপারেন্ট না, ওই অংশটাতে রিমুভ আর কি। ওকে, সো আমি কন্ট্রোলটা 3 দিলে যেটা ডিলিট করছিলাম সেটাও চলে আসছে। ধরেন যে এটাতে আপাতত আমরা সেম কালারটাই দিয়ে রাখলাম। এখন আমার মেইন কাজটা শুরু করতে হবে। এক্স্যাক্টলি এই লাইনটা যদি আমি ক্লিয়ার করি যে এখান থেকে শুরু হয়ে সে এখানে চলে গেছে, তো আমার এরকম একটা আমি লাইন বানাচ্ছি। এখান থেকে জাস্ট একটা লাইন এক্স্যাক্টলি অল্টার ধরে একটা লাইন টুল নিয়ে আমি লাইন বানাইছি, যত বড় হোক সমস্যা নাই। আমি একটা স্ট্রোক কালার দিচ্ছি, দিয়ে আমি এখান থেকে যে কোনো একটা কালার অ্যাপ্লাই করতেছি। জাস্ট আমরা যে কোনো একটা কালার অ্যাপ্লাই করি, আমি ইয়েলো অ্যাপ্লাই করি যাতে আপনারা ক্লিয়ারলি দেখতে পারেন জিনিসটা। ওকে, সো আমি যদি এটাকে এখন জুম করি তাহলে দেখেন একটা লাইন এখান থেকে শুরু হয়েছে, তাই না? একটা লাইন শুরু হয়ে এই লাইনটা এই পর্যন্ত চলে গেছে। ওকে, এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যখনই পাথ ফাইন্ডার ইউজ করবেন অথবা শেপ বিল্ডার টুল ইউজ করবেন, তখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা পাথ যেন আরেকটা পাথের উপর অবশ্যই ওভারলেপ করে। যদি ওভারলেপ না করে তাহলে কিন্তু ওই জায়গায় পাথ ফাইন্ডার কাজ করবে না, অথবা শেপ বিল্ডার টুলও কাজ করবে না, ঠিক আছে? সো সেটা কিভাবে বুঝবো আমি? আমি যদি কন্ট্রোল ওয়াই প্রেস করেন, কি প্রেস, কন্ট্রোল ওয়াই, তাহলে আপনি শুধুমাত্র পাথ ভিউ দেখতে পারবেন। এখন যদি আমি এখানে জুম করি তাহলে আমার দেখেন একটা পাথ আরেকটা পাথের উপর ওভারলেপ করছে কি, এখানে এখানে কিন্তু 100% ওভারলেপ করছে। সো এইটা এনশিওর করতে হবে আপনাকে। যদি আবার কন্ট্রোল ওয়াই প্রেস করলে সেম মুডে চলে আসবে। এটা যদি আপনার ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। সো এখন আমার এই লাইনটাকে জাস্ট ঘোরাইতে হবে। ঘোরানোর জন্য আমি কি করব বলেন তো? জাস্ট আমি এখান থেকে আমার একটা সেন্টার পয়েন্টটাকে সিলেক্ট করা নেওয়া জরুরি ছিল, কারণ সেন্টার পয়েন্ট তো আমি দেখতে পাচ্ছি না। এখান থেকে আমি এভাবে গাইড নিয়ে এখান থেকে সেন্টার পয়েন্টটাকে সিলেক্ট করে নেই, এক্স্যাক্টলি আমার শেপের সেন্টার কোনটা। দেন এখান থেকেও সেম অ্যাজ আমার ইয়েগুলো দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমার হাইড করা আছে, আনহাইড করলেই দেখা যাবে। আর এখানে কিছু এক্সট্রা আছে, সেগুলোকে ডিলিট করে দেই। আনলক গাইড এন্ড ডিলিট ইট, সরি, দেন লক গাইড। সো আমার সেন্টার পয়েন্টও আমি কিন্তু পেয়ে গেছি। তো আমি কি করবো, এই লাইনটাকে সিলেক্ট করব, রোটেট টুলে যাব, এখান থেকে অল্টার প্রেস করব, করে জাস্ট আমি সেন্টারে গিয়ে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে আমার কয়টা লাগবে লাইন বলেন তো? 360/3। দেন দেবো আমি কপি অ্যান্ড কন্ট্রোল ডি, তাহলে আমার 3টা লাইন চলে আসছে, 3টা আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। এবার আমি পুরোটাকে সিলেক্ট করব। পুরোটা বলতে এইটার আমার দরকারই নাই, এটাকে আপনি লক করে রাখতে পারেন, হাইড করে রাখতে পারেন, ও কারণ ও আমাদের কাজে কোনো হেল্প করবে না, ওকেও আমাদের কোনো ইয়ে করার দরকার নাই, ডিস্টার্ব করা। সো আমি এখন সবগুলোকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে যাচ্ছি শেপ বিল্ডার টুল, গিয়ে আমি জাস্ট এটাকে প্লাস করে দিচ্ছি। এটা একটা শেপ, এটা একটা শেপ টোটালি। আর এই যে লাইনের যে এক্সট্রা অংশগুলোকে এগুলো ধরে ধরে আমি রিমুভ করে দিচ্ছি। এরপরেও যদি লাইনের কোনো অংশ এক্সট্রা থাকে তাহলে আমি জাস্ট এই শেপগুলোকে হাইড করে লাইনের যদি কোনো অংশ থাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার কন্ট্রোলারটা 3 দিলে দেখবেন পুরো জিনিসটাই চলে আসছে। এবার এই শেপে ধরে আমি এখান থেকে রেড কালার দেব, এটাকে ধরে কি কালার দিব, এবং এইটাকে ধরে দিব কালার আমি গ্রিন। আমাদের কাজ শেষ।
ঠিক আছে, আমাদের কাজ কিন্তু শেষ। জিনিসটা হালকা একটু কমপ্লেক্স মনে হইতে পারে। কালার হচ্ছে যে আমি জাস্ট শেপটাকে সিলেক্ট করছি, এই যে আমার আইড্রোপার টুল দিয়ে আমি যে কালার দিব সেই কালারে গিয়ে সিলেক্ট করলে কালার অটোমেটিক এখানে চলে আসবে। কোনটা? Ctrl+3। হাইড করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল, আনহাইড করার শর্টকাট হচ্ছে Ctrl+Alt+3। লক করার শর্টকাট Ctrl+2, আনলক করার শর্টকাট Ctrl+Alt+2। ঠিক আছে, হ্যাঁ হাইট। মজার না? ইন্টারেস্টিং না জিনিসগুলা? কাজ করতে গেলে বোঝা যাবে কতটা ইন্টারেস্টিং। আপনি কাজ করে মজা পাবেন যখন এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস তৈরি করতে শিখবেন। ঠিক আছে, তাদের সাথে আপনাকে টুলও ভালো করে শিখতে হবে। আপনি টুল ভালো করে না শিখলে আর কি প্রচুর প্যারা খাবেন। আমি কি সামনের টপিক আরো সামনে যাব? আরো আধা ঘন্টা আমার সময় আছে, আমি সামনে যাব। আমি জাস্ট আজকে কিন্তু আমরা খুব বেশি জিনিস নিয়ে কথা বলি নাই, খুব বেশি জিনিস নিয়ে কিন্তু আমি আজকে কথা বলি নাই। হ্যাঁ, সেম জিনিসই বানাবেন, হুবহু এটাই মারেন, এটাই বানান। গ্রাফিক ডিজাইনার হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ডিজাইন কপি করেন, 100 200 500 ডিজাইন কপি করেন। শিফট আর অল্টার ধরবেন। এই যে দেখেন, দুইটা অ্যাঙ্কার পয়েন্ট তো আপনার কানেক্ট থাকবে কোনোভাবে না, একটা লাইন ক্রিয়েট হবে এরকম। কারণ আমি চাচ্ছি সে দুই পাশেই বাড়বে কিন্তু মধ্যবিন্দুর কোনো চেঞ্জ হবে না, তাই না? তো জাস্ট আমি কি করছি, এখান থেকে ধরে শিফট আর অল্টার ধরে আপনি টান দেন। বুঝলামই না, এই যে ঘড়ি বানাইলাম এটা, হ্যাঁ ও দুটো অ্যাঙ্কার পয়েন্টকে আপনি, ও ঠিক আছে আমি বুঝতে পারছি। ধরেন আমরা চাচ্ছিলাম এরকম যে একটা রেক্টেঙ্গেল আছে, সো এই অ্যাঙ্কার পয়েন্ট দুইটা একসাথে দুই দিকে যাবে বা দুই দিকে কমবে। হ্যাঁ, আপনি যদি ই প্রেস করেন তাহলে এরকম একটা টুল পাবেন, ঠিক আছে, পার্সপেক্টিভ টুল। ঠিক আছে, ই প্রেস করবেন তো ফ্রি ডিস্টর্টে যদি যান অথবা এই যে ডিস্টর্টে যান, তাহলে আপনি এখানে করলে যে দুই সাইড একসাথে বাড়বে একসাথে কমবে। সো এটা আমি এনাদের এখনো দেখাইনি, এই জন্য আমি এটাতে যাইনি, এখন এনাদের এখনো যাইনি, এই জন্য আমি এই যে এখান থেকে আপনি একসাথে বাড়াইতে পারবেন একসাথে। এটা আসলে আমরা যখন কোনো কিছুর লুক চেঞ্জ করতে চাই, ধরেন ফরওয়ার্ড লুক বা টপ ভিউ চেঞ্জ করতে চাই, তখন আমরা ইউজ করে থাকি। হ্যাঁ, ফটোশপে ওয়ার্প আছে, রাইট বাটন ক্লিক করে ফ্রি ডিস্টর্ট মারে, ফ্রি ডিস্টর্টে আপনি একটা একটা করে পয়েন্টার ধরে ধরে সিলেক্ট করতে পারবেন। আবার পার্সপেক্টিভে গেলে আপনি সেম এই কাজটা করতে পারবেন। আচ্ছা, আরো মজার মজার জিনিস আছে ভাই, আমি কোনো হেল্প করতে পারবো না। দেখেন, আমরা 1 ঘন্টার মতো প্র্যাকটিস করছেন আপনারা। কোনগুলা? দেখি দেখি ওটা কোনটা কোশ্চেন ছিল ভাই? হ্যাঁ, ওটা আমি দিতে পারবো। ঠিক আছে, আমার একটু ওয়েট করতেছি, একটু দেখেন ভাই। হ্যাঁ, আমরা আরেকটা প্যানেল একটু দেখি আজকে। সো আমরা একটু টুলস প্যানেল গুলো একটু শেষ করার দিকে যাই, তাহলে আমরা দ্রুত ডিজাইনে যাব আর কি। কোনটা? এটা এটা রুলার, কন্ট্রোল আর মারেন।
ঠিক আছে ভাই। আচ্ছা, আমি আরেকটা প্যানেল আপনাদের দেখাচ্ছি। প্যানেলের নাম হচ্ছে স্ট্রোক প্যানেল। কি প্যানেল? স্ট্রোক প্যানেল। আমরা দেখছিলাম যে আমাদের যতগুলো ওপেন পাথ হয় সবগুলো একটা স্ট্রোক থাকে, তাই না? ওই স্ট্রোকে আমাদের একটা প্যানেল আছে। সো আমি এখান থেকে একটা লাইন টুল যদি এখান থেকে এভাবে নেই, নিয়ে লাইন টুল জাস্ট এখানে আমরা একটা কালার অ্যাপ্লাই করি। ডার্ক কালার অ্যাপ্লাই করি। কি ভাই, আমি এখান থেকে একটা ডার্ক কালার অ্যাপ্লাই করে দিলাম। হ্যাঁ, এই যে আমার এটা হচ্ছে স্ট্রোক। এখন স্ট্রোক প্যানেল আপনি কোথায় পাবেন? উইন্ডোতে গিয়ে একটু খুঁজবেন, এই যে রিসেট স্ট্রোক পাবেন। সো এই যে স্ট্রোক, এখান থেকে যদি আপনি শো অপশন করেন একটু বেশি পাবেন। হ্যাঁ, ওকে। সো স্ট্রোক প্যানেলের প্রথমে যে আপনি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে ওয়েট। কি পাবেন? ওয়েট, মানে স্ট্রোকটা আমার এক্স্যাক্টলি কতটুকু মোটা হবে, কতটুকু চিকন হবে। সো আমি যদি জাস্ট স্ট্রোকে ক্লিক করে এভাবে জাস্ট আস্তে আস্তে উপরের দিকে যাই, মানে পিটি বাড়াই, তাহলে স্ট্রোকটা দেখেন আমার কি হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। আর আমি যদি এখানে 3 করে দেই তাহলে স্ট্রোকটা চিকন হয়ে যাচ্ছে। আপনি চাইলে এখান থেকে র্যান্ডমলি একটা নাম্বারও বসায় দিতে পারেন, 250 বসায় দিতে পারেন, তাহলে বিশাল বড় স্ট্রোকে একটা রেক্টেঙ্গেল হয়ে গেছে। কিন্তু আসলে এটা স্ট্রোক, কারণ এটার পাত দেখেন শুধুমাত্র মাঝখানে, তাই না? আর রেক্টেঙ্গেল হলে পাত থাকতো চারপাশে। তো আমি এটাকে 3pt-তে আপাতত আমরা রাখলাম। ওকে। সো এখন আমি স্ট্রোকের এই পয়েন্টটাতে যদি দেখি, নিচের অপশনটাতে দেখা হচ্ছে ক্যাপ, মানে স্ট্রোকের যে শেষের অংশটা সেই ক্যাপটা আসলে কেমন হবে। সো এই যে ক্যাপটা, এই ক্যাপটা হচ্ছে প্রথমত বাট ক্যাপ বলা হয় এটাকে। কি ক্যাপ? বাট ক্যাপ। ঠিক আছে। সো এর পরে যদি আমি দেখি, এটা হচ্ছে রাউন্ড ক্যাপ। আমি যদি ক্লিক করি তাহলে দেখেন ক্যাপটা কি হয়ে গেছে, এখন লাইনটা রাউন্ড হয়ে গেছে। এরপরে আমাদের কাছে আরেকটা ক্যাপ আছে, এটাকে বলা হয় প্রজেক্টিং ক্যাপ। এই ক্যাপটা এবং বাট ক্যাপটা দেখতে অনেকটা সিমিলার। দেখেন বাট ক্যাপ আর এটা দেখতে সিমিলার না? তফাৎটা আসলে কি? তফাৎটা হচ্ছে আমার এই যে পাত কিন্তু এখান থেকে শেষ, প্রজেক্টিং ক্যাপে এক্সট্রা অংশটা এক্সট্রা হয়ে আসছে, কিন্তু বাট ক্যাপে আমার এক্স্যাক্টলি যেখান থেকে পাত শেষ সেখান থেকে আমার স্ট্রোকের ক্যাপও শেষ। ওকে, আপাতত এতটুকু জানলেই চলবে, আমরা প্রত্যেকটা কাজে গিয়ে গিয়ে এটা দেখব। ঠিক আছে। এরপর আমাদের কাছে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কর্নার। সো কর্নার যেহেতু আমাদের একটা লাইনে নাই, জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। আমি স্ট্রোকটাকে আর একটু মোটা করে দিচ্ছি। ওকে, যাওয়ার পর এখন যদি আপনি কর্নারে খেয়াল করেন, এইটা হচ্ছে আমার 100% কর্নার, তাই না? সো এরপরে আমার একটা কর্নার আছে যেটাকে বলা হয় রাউন্ড জয়েন। কি জয়েন? রাউন্ড জয়েন। সো আমি যদি জাস্ট ক্লিক করি তাহলে দেখেন কর্নার গুলা কি হয়ে গেছে, এখন আমার রাউন্ড হয়ে গেছে। কিন্তু ভিতরের কর্নারটা কি রাউন্ড হয়েছে? না, জাস্ট উপরের কর্নারটা রাউন্ড হয়েছে। এরপরে আমার কাছে আছে বেভেল জয়েন। বেভেল জয়েন যদি আমি ক্লিক করি তাহলে এক্স্যাক্টলি ওইখানেও দেখেন একটা লাইন ক্রিয়েট হয়ে আরেকটা নতুন কর্নার তৈরি হয়েছে, যে উপরে একটা নিচে একটা। ঠিক আছে, এগুলো আমাদের কিন্তু টুকটাক কাজে লাগবে। ওকে, এরপর আছে আমাদের কাছে অ্যালাইন স্ট্রোক। কি আছে? অ্যালাইন স্ট্রোক। অ্যালাইন স্ট্রোক মানে হচ্ছে এক্স্যাক্টলি আমার এই পাতের সাথে স্ট্রোকটা কোথায় থাকবে। এখন যদি আপনি দেখেন স্ট্রোকের কোন জায়গায় পাত আছে, এক্স্যাক্টলি মাঝখানে, তাই না? এই যে এটা হচ্ছে পুরোটা স্ট্রোক, স্ট্রোকের মাঝখানে আছে আমার পাত আছে, তাই না? সো এই জন্য এটাকে বলছে সেন্টার। আমি যদি পরেরটাতে যাই, পরেরটাতে গিয়ে যদি ক্লিক করি দেখেন আমার পাত গেছে কোথায়? বাইরে, আর স্ট্রোক আসছে ভিতরে। আবার আমি যদি চাই পাতটাকে ভিতরে নিয়ে স্ট্রোকটাকেও বাইরে করে রাখতে পারবো। এগুলো কিন্তু আমাদের কাজের জিনিস, দেখবেন প্রচুর পরিমাণে কাজে লাগবে। এই জায়গা পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? এগুলো জাস্ট র্যান্ডম, খুবই সিম্পল জিনিস, তাই না? খুবই সিম্পল জিনিস, বাট সিম্পল মনে করে ছেড়ে দিয়ে না, একবার দেখেন কোথায় কি আছে, একটু এক্সপ্লোর করার নিজেও ট্রাই করবেন। যতক্ষণ আপনি এক্সপ্লোর করার ট্রাই করবেন দেখবেন তত বেশি শিখবেন। ভুল হোক সমস্যা নাই, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, আপনি ট্রাই করবেন। আমি আপনাদের বলছিলাম না যে আপনি ভুলভাল ক্লিক করলে এখানে পিসি ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নাই। সো আপনি ক্লিক করতে থাকেন, ভুল হোক, হ্যাং মারুক, যাই করুক, বাট আপনি করতে থাকেন। প্রত্যেকটা জায়গায় দেখবেন করলেই নতুন কিছু শিখতে পারতেছেন, বুঝতে পারতেছেন, বা কোশ্চিন মনে আসতেছে, তাহলে আমরা ওই সমস্যাটাকে সলভ করতে পারবো। ওকে, সো এরপরে আমাদের কাছে আছে একটা অপশন, নাম হচ্ছে কি ড্যাশ লাইন। কি লাইন? ড্যাশ লাইন। ড্যাশ লাইন হচ্ছে কি, যে আমি স্ট্রোকটাকে এরকম এভাবে ফিল না রেখে, শুধুমাত্র ফিল না রেখে আমি যদি ড্যাশ লাইনে ক্লিক করি তাহলে দেখেন পুরো স্ট্রোকটা ছোট ছোট ড্যাশে পরিণত হয়ে গেছে। এটাকে আমি এখান থেকে কি করতে পারি? কন্ট্রোল করতে পারি, যে এক্স্যাক্টলি আমার ড্যাশ লাইনটা কতটুকু লাগবে, এক্স্যাক্টলি এটাকে আমি কন্ট্রোল করতে পারি, আমার গ্যাপটাকে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, তো এইভাবে আপনি এগুলাকে একটু এক্সপ্লোর করে করে দেখবেন। ঠিক আছে, এরপরে আমার কাছে আছে অ্যারো হেড। অ্যারো হেড মানে হচ্ছে
সো নর্মালি আমাদের যে অ্যারো দরকার হয় না, সেই অ্যারো আর কি। সো আপনি যদি এখানে অ্যারো হেডে যান তাহলে দেখবেন বাম পাশে প্রত্যেকটা লাইনের শেষে একটা করে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যারো আছে। সো আমি যদি অ্যারোটাতে ক্লিক করি তাহলে এখানে একটা অ্যারো দেখতে পাচ্ছেন। নর্মালি এটা যে লাইনেই হবে ব্যাপারটা এরকম না। আমি যদি এখান থেকে একটা পেন টুল নেই, নিয়ে যদি এরকম একটা কার্ভ বানাই, বানিয়েও কিন্তু আমি খুব সহজে এখান থেকে একটা অ্যারো ইউজ করতে পারবো। ঠিক আছে, খুব সহজেই একটা অ্যারো ইউজ করতে পারবো, জাস্ট ক্লিক করলেই অ্যারোটা ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে। সো এগুলো খুবই সিম্পল জিনিস, সহজ জিনিস। আবার আপনার কাছে যদি কোনো কারণে মনে হয়, এটাকে কিন্তু আপনি সোয়াইপ করতে পারবেন। এখানে ক্লিক করলেই এটা দেখেন সোয়াইপ হয়ে এইদিকে চলে আসছে। আপনার যদি দরকার হয়, আপনার ডানে নিছেন কিন্তু আপনার বামে দরকার, বামে নিছেন ডানে দরকার। উপরে নিতে গেলে তো এটাকে পুরোটাকেই ঘুরাই দিতে হবে ভাই, তখন তো আমাকে পুরোটাকেই ঘুরাই দিতে হবে। ঠিক আছে, এরপর আমাদের কাছে আরেকটা মজার অপশন আছে, ইন্টারেস্টিং জিনিস, এটা প্রচুর কাজে দিবে আপনাদের। এটার নাম হচ্ছে প্রোফাইল, একটা স্ট্রোকের প্রোফাইল। সো আপনি যদি প্রোফাইলে যান, নর্মালি এটাকে ইউনিফর্ম বলা হয় আর কি, এটা একদম র্যান্ডমলি বেসিক কনসেপ্ট। বাট এই যে এখানে আরো কিছু জিনিস আছে, আমি যদি সেটাতে ক্লিক করি তাহলে জিনিসটা দেখেন কি হয়েছে, দুই পাশে চিকন হয়ে মাঝখানটা মোটা হয়ে গেছে। আবার সেম অ্যাজ এখান থেকে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট আইকন গুলাকেও ট্রাই করতে পারেন। এটা যে শুধুমাত্র আপনাকে লাইনের সাথে অ্যাপ্লাই করতে হবে ব্যাপারটা একদমই সেরকম না। আপনি চাইলে ইলিপসের সাথে, রেক্ট্যাঙ্গেলের সাথে, পেন টুল দিয়ে একটা কাস্টম শেপ বানায়ও সেগুলোর সাথেও অ্যাপ্লাই করতে পারেন। প্রত্যেকটা শেপের ক্ষেত্রেই দেখবেন একটা সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট লুক আসবে। ঠিক আছে, সো এগুলা আপনার একটু এক্সপ্লোর করতে হবে। আমি জাস্ট ধরাই দিচ্ছি, আপনাকে এক্সপ্লোর করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, কোথায় কি আছে একটু নিজে খুঁজে খুঁজে যখন দেখবেন, তখন দেখবেন আস্তে আস্তে আপনি শিখতে পারতেছেন। ঠিক আছে, আপনার এখন যখন আপনি কাজ করতে বলবেন, আপনার কাজের থেকে মাথা গরম বেশি হবে, হচ্ছে না এই জন্য মাথা গরম হয় বেশি। ঠিক আছে, দেখবেন যে আর প্রসেসর কাজ করতে চাইবে না, প্রসেসর গরম হয়ে যাবে। তো তখন একটা জিনিস মাথায় রাখবেন, যেখানে কাজ শেষ করার থেকে কাজ শেখাটা জরুরি। হ্যাঁ, নর্মালি আমি দেখতাম প্রথম দিকে আমি যখন কাজ শিখতাম, তখন আমার একটা কাজ শুরু হলেই মনে হবে কখন শেষ হবে, কখন শেষ হবে। এই যে একটা তাড়াহুড়া, এই তাড়াহুড়ার কারণে আর কাজটা হইতো না। সো আমার কনসেপ্ট হচ্ছে কি, কাজ শেষ হওয়ার থেকে আমার শেখাটা জরুরি। আপনি আস্তে আস্তে শেখার চেষ্টা করবেন। সো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে, কোনো কোশ্চিন আছে? জিনিসটা খুবই ইজি না এবং ইন্টারেস্টিং জিনিস। ওকে, যদি ইন্টারেস্টিং হয় আমরা আরেকটা পয়েন্ট একটু দেখব। অপাসিটি কি বলেন তো? আমরা মনে হয় অপাসিটি নিয়ে কথা বলছিলাম একদিন। কি জিনিস অপাসিটি? সো একটা জিনিসকে আমরা ইনভিজিবল করতে পারি, তাই না? ইনভিজিবল করতে পারি। যেমন আমার এখানে দুইটা শেপ আছে, এই দুইটা শেপের আমি যদি অপাসিটি কন্ট্রোল করতে যাই তাহলে আমার আর একটা নতুন প্যানেলে যাইতে হয়, যেটার নাম হচ্ছে ট্রান্সপারেন্সি প্যানেল। কি প্যানেল? ট্রান্সপারেন্সি প্যানেল। এই যে ট্রান্সপারেন্সি প্যানেল। ওকে, সো ট্রান্সপারেন্সি প্যানেলে আপনি যদি নর্মালি যান তাহলে আপনি এরকম দুইটা অপশন দেখতে পারবেন। এখানে একটা নর্মাল টেক্সট লেখা আছে, আর এর ডান পাশে আছে কি অপাসিটি, আর নিচে একটু মাস্কিং অপশন আছে, অ্যাডভান্স মাস্কিং। সো ওইটাতে আমরা যাচ্ছি না। এইখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অপাসিটি। অপাসিটিতে যদি আপনি যান, যদি এটাকে আস্তে আস্তে আমি নিচের দিকে নিয়ে যাই, তাহলে দেখেন এটা কি হয়ে যাচ্ছে, ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, এবং এর ভিতর দিয়ে আমি নিচের যে শেপটা আছে সেই শেপটাকে দেখতে পাচ্ছি। মানে ব্যাকগ্রাউন্ডে আমার যাই থাকবে সেটা কিন্তু আস্তে আস্তে ভিজিবল হওয়া শুরু করবে। সো এই অপাসিটিতে বোঝানোর মতো এত আহামরি তেমন কিছুই নাই। এই ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিসকে আমি ভিজিবল থেকে ইনভিজিবল করব। এটা এনি টাইপ অফ জিনিস হইতে পারে, টেক্সট হইতে পারে, ইমেজ হইতে পারে, শেপ হইতে পারে, এনিথিং। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ডান পাশে বাম পাশে যে জিনিসটা আছে এটাকে বলা হয় ব্লেন্ডিং মুড। কি বলা হয়? ব্লেন্ডিং মুড। ব্লেন্ডিং মুড জিনিসটা আসলে কি? এই ব্লেন্ডিং মুড বলে আমরা আজকে শেষ করে দিব। হ্যাঁ, তারপর আপনারা প্র্যাকটিস করে চলে যেতে পারবেন। বলেন বলেন, মাথায় যা আসছে আইডিয়া বলেন। কালার মিক্স করা, আচ্ছা এটা হতে পারে, শেপ মিক্স করা হতে পারে। তারপর বলেন, বলতে থাকেন ভাই, প্যারা নাই।
আমি একটা ওয়াইড অ্যাঙ্গেলের ছবি খুঁজতেছিলাম, এটাই ডাউনলোড করলাম। হ্যাঁ, সেম ছবিটা আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম, বেশ বড় ইমেজ, সেটাকে আমি ছোট করে দিচ্ছি। সো ব্লেন্ডিং মুভ বোঝার জন্য সবচাইতে ভালো জায়গা হচ্ছে ফটোশপ, ঠিক আছে? তা আমি দেখি ইলাস্ট্রেটরে যতটুকু আপনাদের বোঝানো যায় আর কি। সো আমি একটা কাজ করি, এই যে আমার আর্টবোর্ড অনুযায়ী জাস্ট আমি একটা স্ট্রোক নিয়ে এটাকে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। ওকে, জাস্ট আমাদের এটাই ইমেজ, টান দিয়ে করছি ভাই, এই যে এখান থেকে দেখে টান দিয়ে করছি আর কি। না হয় আপনি এখান থেকে আর্টবোর্ডের সাইজ দেখে নিয়ে ওইখান থেকে সেম সাইজের একটা রেক্টাঙ্গেল নিয়ে নিলেই তো হয়ে যায়। আচ্ছা, এখান থেকে আমি এখন এটাকে লক করে রাখতেছি, এখান থেকে আমি এখন রেক্টাঙ্গেল নিচ্ছি। হ্যাঁ, একটা এরপর এটার কালারটাকে আমি 100% ডার্ক আপাতত দিলাম। ও সরি, এটা হোয়াইট হয়ে গেছে, হোক সমস্যা নাই। এখান থেকে আমি যদি যাই ট্রান্সপারেন্সিতে গিয়ে মাল্টিপ্লাই করে দেই, ইটস ওয়ার্কিং, কোনো সমস্যা নাই। আমি এখন এরকম কয়েকটা রেক্টাঙ্গেল এখানে নিলাম। সো এইটাতে আমি যদি দেই, আমার এইচএসবি তে যাই, তো এইচএসবি তে গিয়ে আপনি যদি খেয়াল করেন, এখানে আমার কালার ইউজ করা আছে কত পার্সেন্ট? 100%, মানে ব্রাইটনেস ইউজ করা আছে 100%, তাই না? তো এর পরের শেপটাতে আমি তাহলে করব 75%, তারপরের শেপটাতে আমি করতেছি 50%, তারপরেরটাতে আমি কত করব তাহলে? 25, and this is 0. ওকে, সো আমার এখানে কয়টা রেক্টাঙ্গেল আমি নিছি? 5টা। 5টা রেক্টাঙ্গেলে আমরা কিন্তু একটা কালার অ্যাপ্লাই করছি, মনে দেখছেন? আমরা কিন্তু একটা কালার অ্যাপ্লাই করছি। ওকে, আমরা কিন্তু একটা কালার অ্যাপ্লাই করছি। সো ব্লেন্ডিং মুড বা ব্লেন্ডিং ব্যাপারটা হচ্ছে এরকম যে ব্লেন্ড আসলে একটা কালারকে আরেকটা কালারের সাথে মিক্স করে ফেলে, একটা কালারকে আরেকটা কালারের সাথে মিক্স করে ফেলবে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে ব্লেন্ডিং। মানে এটা দুইটা লেয়ারের সাথে কাজ করে আর কি। মনে করেন এখানে একটা লেয়ার আছে, এর উপরে যে লেয়ারটা আছে দুইটা লেয়ারের মাঝখানে নিয়ে কাজ করবে আর কি। সো এইখানে আমি দেখেন একটা ইমেজে বা একটা বিভিন্ন টাইপের কালার নিয়েছি। এটা হচ্ছে একদম 100% হোয়াইট, তারপরে গ্রে, আস্তে আস্তে এটা একদম 100% ডার্ক। সো আমরা একটা জার্নি ক্রিয়েট করছি। সো এই জার্নিটা ক্রিয়েট করার পর নর্মাল ব্লেন্ডিং মুড আমি যদি যাই ট্রান্সপারেন্সিতে, এটা আছে কি নর্মাল, নর্মালি অ্যাজ ইউজুয়াল এটা শো করবে। এরপর আমার কাছে একটা আছে কি ডার্কেন। আমি যদি ডার্কেনে ক্লিক করি, সো ডার্কেনে ক্লিক করার সাথে সাথে দেখেন একটু চেঞ্জ আসছে। সো এইটা হচ্ছে আমার ডার্কেন, ব্লেন্ডিং মুডটা কি হয়ে গেছে ডার্কেন, কিন্তু নর্মাল লুক ছিল তার এটার এরকম। আমি যদি এখন ডার্কেনে গেছি, তখন আপনারা একটা ভালো করে একটা জিনিস যদি খেয়াল করেন, আমার হোয়াইট কালারটা 100% মিশে গেছে, এখানে আছে আর হোয়াইট কালার নাই, ব্যাকগ্রাউন্ডের শেপটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। এবং আস্তে আস্তে যখন গ্রে হয়েছে, তখন আস্তে আস্তে কালারগুলোকে একটু হালকা করে ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্সড হয়ে গেছে। আমরা এই পর্যন্ত ব্যাকগ্রাউন্ডের ইমেজ দেখতে পাচ্ছি, কিন্তু এখানে এসে একদম ব্ল্যাক, মানে আমরা যে কালার ইউজ করছিলাম সেই কালারের শেপটাই এখানে শো হচ্ছে, ঠিক আছে? তারপর আরেকবার যদি আমরা পরেরটাতে যাই, মাল্টিপ্লাইতে যাই, মাল্টিপ্লাইতেও সেম কেস। আপনি দেখেন মাল্টিপ্লাইতে যাওয়ার পরেও এই জায়গায় কি কোনো চেঞ্জ হয়েছে? আমি যদি এখন লেয়ার প্যানেলে গিয়ে এই যে আমার যে গ্রুপটা আছে এই গ্রুপটাকে 1 বা অফ করি, তাহলে দেখেন এই জায়গায় কোনো চেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন? নাথিং, কোনো চেঞ্জ হয় নাই। তার মানে এই কালারটা একদম শতভাগ ব্যাকগ্রাউন্ডের সাথে কি হয়ে গেছে? মিশে গেছে বা ব্লেন্ড হয়ে গেছে, ঠিক আছে? তারপর আমি যদি পরেরটাতে যাই, কালার বার্নে যাই, সেম অ্যাজ দেখেন এই কালারটা মিশে যাচ্ছে। তার মানে মেইন যে ব্যাপার সেটা হচ্ছে নর্মালের নিচে যেটা আছে ডার্কেন, মাল্টিপ্লাই, কালার বার্ন, এরা কোন কালারটাকে ব্লেন্ড করে? কোন কালারটাকে? হোয়াইট কালারটাকে, মানে লাইট কালারটাকে এটা সবসময় কি করে ফেলবে? ব্লেন্ড করে ফেলবে। আমি কি বোঝাইতে পারছি? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ডার্কেন, মাল্টিপ্লাই এবং কালার বার্ন কাকে ব্লেন্ড করবে? হোয়াইট কালারকে। লেটস আমরা একটা এক্সাম্পল দেখি। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি এবং আমি গুগলে যাচ্ছি, গিয়ে এখানে একটা সার্চ করতেছি লোগো। আমি এমন একটা লোগো চাচ্ছি যে লোগোর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে। সাপোজ এই লোগোটাকে আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, বা এই লোগোটাকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার সাথে সাথে কি হয়েছে দেখেন, এখানে চলে আসছে।
সো এরপর এই যে ইমেজটাকে সিলেক্ট করে ব্লেন্ডিং মুডটাকে যদি আমি মাল্টিপ্লাই করে দেই, আমার হোয়াইট গায়েব, হোয়াইট গায়েব হয়ে গেছে। কেন হোয়াইট গায়েব হয়ে গেছে? কারণ আমরা একটু আগে দেখছি মাল্টিপ্লাই, ডার্কেন এবং কালার বার্ন কোন কালারটাকে ব্লেন্ড করে? লাইট কালারটাকে। এইটা শুধু কিন্তু লাইট কালারটাকে যে ব্লেন্ড করছে ব্যাপারটা এরকম না, এটা এর বাইরেও যে এই যে এখানেও যে লাইট কালারটা ছিল সেটাকেও কিন্তু ব্লেন্ড করে ফেলছে। এই জন্য আমরা যখনই মাল্টিপ্লাই করতেছি তখন এর অরিজিনাল দেখেন এই কালারটা আর শো করতেছে না এখানে, তাই না? সে ব্যাকগ্রাউন্ডের সাথে একটা মিক্সড ভার্সনে চলে গেছে। আমি কি বোঝাইতে পারছি? কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট, পরের বারে আমরা যদি যাই, এখান থেকে যদি আমি এখন লাইটেনে যাই তাহলে ডিফারেন্স একদম টোটালি উল্টা, উল্টা অপোজিট কাজ করতেছে। তো এটা কি করছে দেখেন, ডার্কটাকে 100% ব্লেন্ড করে ফেলছে, যেখানে হোয়াইটটাকে অ্যাজ ইউজুয়াল রেখে দিছে। সেম অ্যাজ আপনি যদি পরেরটাতে স্ক্রিনে যান সেম, তারপরে যদি আপনি কালার ডজেও যান সেক্ষেত্রেও সেম। এইখানে হালকা হালকা করে কালার একটু দেখা যাচ্ছে, বাট এই জায়গায় কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, এটা 100% ব্লেন্ড হয়ে গেছে। তার মানে পরের যে তিনটা কালার আছে, কোনটা? কালার ডজ, স্ক্রিন এবং লাইটেন, এটা কোন কালারকে ব্লেন্ড করবে? ডার্ক কালারকে ব্লেন্ড করবে। কথা ক্লিয়ার? বুঝেছেন তো না? তাহলে উপরের তিনটা আছে, ডার্কেন, মাল্টিপ্লাই, কালার ব্রান্ড কোন কালারকে ব্লেন্ড করে? লাইট কালারকে। আর লাইটেন, স্ক্রিন, কালার ডজ কোন কালারকে ব্লেন্ড করে? ডার্ক কালারকে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে। এরপর সেম ভাবে কি আমি আর এক্সাম্পল দিয়ে দেখাবো, একটা ডার্ক কোনো কিছু নিয়ে সেখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ডে দেন তাহলে দেখবেন যে ওটা নাই হয়ে গেছে, ওইটা নাই হয়ে গেছে আর কি। ওকে, এরপরে আমাদের সামনে আরো কিছু কালার প্যালেট, আরো কিছু আছে। ওভারলে, ওভারলে আসলে কি করে? 50% গ্রে, মানে ওভারলে যে জিনিসটা করে 50% গ্রে কে ইয়ে করার চেষ্টা করে আর কি, ব্লেন্ড করার চেষ্টা করে। দেখেন ও লাইটেও কাজ করছে, ডার্কেও কাজ করছে। তারপরে আছে সফট লাইট, হালকা লাইটে কাজ করবে এবং ডার্কেও কাজ করতেছে। তারপরে আছে হার্ড লাইট, খুব কড়া লাইটে কাজ করতেছে, মানে মাঝখানের গ্রে অংশটা দেখা যাচ্ছে। ব্ল্যাক হোয়াইট দুইটাই অফ। ডিফারেন্স, এক্সক্লুশন। সো বাকিগুলা আপনারা কি করবেন? দেখবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে বাকি যেগুলা থাকবে সেগুলোর ক্ষেত্রে আপনার রেজাল্ট কখনো আনএক্সপেক্টেড হইতে পারে। আনএক্সপেক্টেড হচ্ছে কি, ব্লেন্ডিং অপশনে কিছু কিছু জায়গায় দেখবেন রেজাল্ট খুবই সুন্দর হয়, কিছু কিছু জায়গায় খুবই বকওয়াস হয়, যেটা ইউজ করার মতো থাকে না। বাট তবু আমরা ব্লেন্ডিং অপশন ট্রাই করি এক্সপ্লোর করার জন্য। কখনো কখনো আনএক্সপেক্টেড রেজাল্ট আসে, কি রেজাল্ট আসে আমি জানবো না, আনএক্সপেক্টেড। ঠিক আছে, আপনি করে দেখবেন যে কখনো কখনো খুবই সুন্দর সুন্দর রেজাল্ট আসে। ক্লিয়ার? তাহলে আপনারা এই জিনিসগুলা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। কনসেপ্ট ক্লিয়ার? সো আপনারা পুরো ইলাস্ট্রেটর যতগুলো আছে আমরা আস্তে আস্তে শিখতেছি, এই জিনিসগুলো আগে একটু একটু করে প্র্যাকটিস করার চেষ্টা করেন। আমরা যে ছোট ছোট এলিমেন্ট গুলো বানাচ্ছি সেগুলোও একটু বানানোর চেষ্টা করেন। এর সাথে সাথে আপনারা একটা বিজনেস কার্ড বানাবেন। কি বানাবেন? বিজনেস কার্ড। সো বিজনেস কার্ডটা কিভাবে বানাবেন? গুগলে এসে সার্চ করবেন বিজনেস কার্ড। সো লিখে যখন আপনি সার্চ করবেন তখন এখানে অনেক অনেক বিজনেস কার্ড আপনি দেখতে পারবেন। সো এই বিজনেস কার্ড আমি আপনাকে বানাতে বলতেছি না, কারণ এটা যদি বানাতে যান আপনি একটু প্যারা খাইতে পারেন। সো আমি বলবো আপনাকে সিম্পল, সহজ সহজ বিজনেস কার্ড বানাতে, খুবই সহজ, যেটা আপনি বানাতে পারবেন মনে হবে। এই বিজনেস কার্ডটাকে আপনি বানাতে পারবেন না? আর একটা শেপ নিচে মাঝখানে রে ভাই কালা, তাহলে কোনটা? এটা লোগো, আপনি লোগো নিয়ে এসে বসাই দিলেন, মানে তো আর আপনার কিছু করার নেই। তারপর এই যে আপনি একটু খুঁজে বের করবেন যেটা মনে হবে খুবই সিম্পল, সহজ। হ্যাঁ, এই কাজ দিয়ে আপনাকে কেউ জাজ করবে না যে আমি এইরকম বানাবো, কি বলবে যে এত সিম্পল কাজ। নো প্রবলেম, নো প্রবলেম। হ্যাঁ, এটা আমি আপনাদের উপর পুরোটা ছেড়ে দিচ্ছি। আপনারা গুগলে গিয়ে সার্চ দেবেন বিজনেস কার্ডের সাইজ কত। বিজনেস কার্ডের সাইজ 3.5/2 ইঞ্চি। যদি ভুল হয়ে যান তাহলে জাস্ট গুগলে এসে সার্চ দিবেন ভাই, গুগলে সব পাওয়া যায়। বিজনেস কার্ড সাইজ লিখে সার্চ করেন, এই যে 3.5/2 ইঞ্চি। আর্টবোর্ডে আপনার আর্টবোর্ড নেবেন এরকম একটা। হ্যাঁ, সো আপনারা নিজেদের মতো করে যেটা মনে হবে সিম্পল বিজনেস কার্ড সেটা করতে পারেন, অথবা আপনারা যদি চান সবচেয়ে সিম্পল মাইক্রোসফট, অ্যাপেল এগুলোর বিজনেস কার্ড খুঁজে বের করবেন। কিভাবে? জাস্ট এখানে অ্যাপেল বিজনেস কার্ড লিখে সার্চ করেন, চলে আসবে। ঠিক আছে,
এক্সাম্পল এমপ্লয়ি বিজনেস কার্ড লিখে সার্চ করেন, আরো ক্লিয়ার হয়ে যায়। এই যে, সো আপনারা এগুলাও ট্রাই করতে পারেন, আমার কোনো সমস্যা নেই, বাট প্রথম দিকে আপনারা ট্রাই করেন এরকম বানানো শুরু করি আমরা আস্তে আস্তে, সিম্পল জিনিস থেকে শুরু করি। কি ব্রো, চোখ দেখে মনে হচ্ছে একদম হতাশ, আল্লাহ কই আসলাম, সাইরা দিমা কাইন্দা বাসি, এরকম একটা অবস্থা। কি ভাই এখন কি মনে হচ্ছে?